হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দীপ্র ভাই এগিয়ে এসে বললেন, তোকে বিয়ে করা সম্ভব নয় কুহু। বিয়েটা হচ্ছে না। সদ্য বাবা হারানো যুবতী মেয়ে কুহু। পারিবারিক চাপেই চাচাতো ভাই দীপ্রর সাথে বিয়ের আসরে বসেছিল, অথচ তার মন পড়েছিল মরহুম পিতার কাছে, যে পিতার আদরে জীবনের গুরুত্বপূর্ণ ২০টি বছর কেটেছে। তাই তো পিতার গত হওয়ার ৭০তম দিনেও শোক কাটিয়ে উঠতে পারেনি সে। বিয়ের আসর থেকে দীপ্রর উঠে যাওয়ায় আশেপাশে থাকা মানুষগুলোর চোখে দ্বিধা তৈরি হয়েছে। কথা পৌঁছে গেছে কুহুর মা ববিতার কাছেও। তিনিও নিজে এখনও শোক কাটাতে পারেননি। মেয়েকে একটা শক্তপোক্ত ভবিষ্যৎ দেওয়ার ইচ্ছে থেকেই এই বিয়ের আয়োজন, অথচ দীপ্র কিনা বিয়ে করবে না বলে জানিয়েছে। দীপ্র, বাবা, কি বলছিস এসব? বিয়ে করবি না মানে? ছুটে এসে দীপ্রর বাহুখানা চেপে ধরলেন তিনি। চোখ দুটোই শঙ্কা। দীপ্রর ছেলেবেলায় এখানে কাটলেও বড় হওয়াটা বাহিরের দেশেই। ক্ষমা করো ছোট চাচি, আমার পক্ষে বিয়েটা সম্ভব না। সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল। শেষ সময় নেওয়ার জন্য কুহুর সমস্ত দায়িত্ব আমি নিতে প্রস্তুত, কিন্তু এই বিয়েটা সম্ভব না। কথাখানা শুনে পিছিয়ে গেলেন ববিতা। দীপ্র পা বাড়তেই উনি তাকালেন মেয়ের পানে। কুহুর মাঝে কোনো পরিবর্তন নেই, একটুও নেই, যেন কিচ্ছুটি ঘটেনি। অথচ সবথেকে বড় ক্ষতি তো তারই হল। দেওয়ানবাড়ির বড় কর্তা অর্থাৎ দবির দেওয়ান ছেলের সাথে আলোচনায় বসেছেন। তিনি যে মোটেও খুশি নন তা চেহারায় বেশ ভালোই বোঝা যাচ্ছে। গম্ভীর মুখে তিনি শুধালেন, এই কাজটি কেন করলে দীপ্র? বাবার দিকে চাইল দীপ্র। লোকটার বয়স ৬০-এর কাছাকাছি, তবে চেহারায় সেই মলিনতাটুকু একদমই আসেনি। কথা কেন বলছো না? যদি বিয়ে করার ইচ্ছে নাই থাকতো তবে আগে কেন বললে না? সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি বাবা, আর ক্ষতিপূরণ হিসাবে কুহুর সব রকম দায়িত্ব নিতেও প্রস্তুত। মজা করছো তুমি? একটা মেয়ের মন ভেঙে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়ে তার সব দায়িত্ব নেবে? এই পর্যায়ে দীপ্র চুপই রইল। দবিরের চোখ দুটো অস্থির। একটু সময় নিয়ে দীপ্র বলিল, আমি সিদ্ধান্ত জানিয়েছি বাবা। আরেকবার ভাবো দীপ্র, তোমার চাচি দিশেহারা হয়ে আছেন, তার মুখের দিকে চেয়ে একটু ভাবো। ভাবার কিছু নেই, তিনি অনেক বেশি সাহসী, এই ধাক্কা সামলাতে পারবেন। বেশ বুঝলে তুমি। আমার দুঃখ হচ্ছে না সেসবের জন্য, আমি আমার সিদ্ধান্তে অটল। এতটা বেপরোয়া তো তুমি ছিলে না, কি হয়ে গেল তোমার? কিছুই হয়নি বাবা, আমার জীবনটা সাজানোর দায়িত্ব কিন্তু আমারই। কুহুকে বিয়ে করা সম্ভব নয়, এটা দুটো জীবনের বিষয়। বলেই বেরিয়ে গেল দীপ্র। বসার ঘরে তখনও সবাই উপস্থিত। পারিবারিকভাবেই আয়োজন হয়েছিল, তাই পরিবার পরিজন ব্যতীত বাইরের কেউই নেই। দীপ্রকে আসতে দেখে সবগুলো চোখ এদিকে নিক্ষেপ হল। দাদিজান বসে আছেন, কুহুর ঠিক পাশটায়। তিনি নাতির দিকে চাইলেন, তুমি কি তোমার সিদ্ধান্ত বদল করবা না দীপ্র? আমি একবারই যা বলার বলে দিয়েছি দাদিজান। দাদিজানের কথাও রাখবা না? আমাকে মাফ করবেন দাদিজান, এটা রাখতে পারবো না। আনোয়ার, দবিরকে ডেকে আনো। সিদ্ধান্ত যা হওয়ার হয়ে গেছে, এই বিয়ে হবে না। বলেই তিনি মেজ ছেলেকে আদেশ করলেন। ছোট ছেলেকে হারিয়ে তিনিও কি কম শোকাহত? পৃথিবীর কোনো মাই চান না তার চোখের সামনে সন্তানের লাশ বহন হোক, কিন্তু ভাগ্যে লেখা থাকলে তা বদলের সাধ্যকার। আম্মা, এটা হতে দেবেন না। আমার কুহুর জীবনটা শেষ হয়ে যাবে। একদম শাশুড়ির পায়ের নিকট বসে পড়লেন ববিতা। তার জীবনের রং হারিয়ে গিয়েছে। কুহু আর ছোট মেয়ে কণা, এই দুই কন্যাই তার সবটুকু। এখন যদি কুহুর জীবনটাও অশান্ত হয়ে যায়, তবে যে বেঁচে থাকাটা তার নিকট বিষের মতন হয়ে যাবে। তিনি বড় অশান্ত অনুভব করলেন। কান্না থামাও ছোট বউ, এভাবে বিয়ে হয় না। আম্মা, আমার কুহুর জীবনটা, ওর জীবনটা শেষ হয়ে যাবে আম্মা। কিসের শেষ? কোনো শেষ হবে না। তুমি শক্ত হও, দবির আসুক। এভাবে বিয়ে দেওয়া মানে সমস্যা আরও বাড়ানো। বলে তিনি চুপ হলেন। ববিতা ছটফট করতে লাগলেন। কয়েক মুহূর্ত পর দবিরকে আসতে দেখা গেল। তিনি আসতেই বৃদ্ধা বললেন, যা হবার তা হয়ে গেছে। তোমার ভাই বড় অসময়ে পৃথিবীর মায়া হারালো, রেখে গেল বউ আর দুইটা মেয়ে। তোমরা দুই ভাই যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে দূর শহরে, দূর দেশে চলে গেলা, তখন কাদেরই পড়ে রইল এখানে? আমার জেদ, স্বামীর বাড়ি ছেড়ে যাব না কোথাও। তাই তো আমার জন্য রয়ে গেল কাদের? বউ বাচ্চার ভবিষ্যৎ নিয়ে একবারও ভাবল না। কষ্ট করেছে, তবে কষ্টের মাঝে সুখ ছিল ঠিকই। তুমি এসে ছেলের জন্য কুহুর হাত চাইলা। সব দিক বিবেচনা করে আমিও মত দিলাম। যাই হোক, এখন দীপ্র চায় না বিয়েটা হোক। আমিও মনে করি না হওয়াই ভালো।
কিন্তু যেটা বলছে সেটা যেন ঠিকঠাক হয়। কুহুর সব দায়িত্ব দীপ্রকে নিতে হবে। দবির মায়ের কথা শুনলেন। তিনি আসলেই লজ্জিত। ছেলের এই কাজটি তার পুরাতন কর্মকেও আজ টেনে নিয়ে এসেছে। ববিতা চোখ মুছে কিছু বলতে যেতেই বৃদ্ধা বললেন, যা বলার আমি বলে দিচ্ছি ছোট বউ, এখানেই সব শেষ। এ কথার পর ববিতাও আর কিছু বলতে পারলেন না। কুহুর গলাটা শুকিয়ে এসেছে। রাত্রি পাশেই ছিল। কুহু শুকনো গলায় বলল, একটু পানি দেবে রাত্রিপু? গলাটা ভীষণ শুকনো লাগছে। বিয়ে ভাঙার পর কেটে গিয়েছে 3টি ঘন্টা। এই 3 ঘন্টায় কুহু তার বিয়ের পোশাক, মেকআপ সবকিছু তুলে নিয়ে বেশ সময় নিয়ে গোসল করেছে। এখন তার চুল ভেজা। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। ওদের বাড়িটা বেশ খানিকটা পুরনো হলেও বিশালতার দিক থেকে রাজকীয় মহলের অনুরূপী বটে। ছাদে শ্যাওলা জমলেও সেই শ্যাওলার মাঝেও আভিজাত্য আছে। থাকারই কথা, বহু বছর পূর্বে কুহুর পূর্বপুরুষেরা তো এই গ্রামে জমিদারের ভূমিকায় ছিলেন। তারপর ধীরে ধীরে সম্পত্তির পরিমাণ কমে এলো। জমিদারি ভাঙল, কেউ কেউ চলে গেল শহরে, কেউ বা দূর দেশে। সব মিলিয়ে আভিজাত্যে ভাটা পড়ল, কিন্তু বাড়িটায় তার ছোঁয়া আজও পাওয়া যায়। কুহু ধীর পায়ে শ্যাওলা পড়া ছাদে এসে পৌঁছল। সন্ধ্যার আগ মুহূর্ত হওয়াতে আকাশটা হলদেটে হয়ে আছে। দূর আকাশে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। বাড়ির চারপাশে বিশাল সব গাছ লাগানো। কোনো কোনো গাছের উচ্চতা এই বিশাল দোতলা বাড়ির ছাদে এসেও ঠেকেছে। হালকা একটা বাতাস কুহুর ত্বক ছুঁয়ে যেতেই চোখ দুটো বন্ধ করল কুহু। তারপর শেষ বিকালটা কুহু কাটিয়ে দিল শ্যাওলা পড়া ছাদে, চোখ বন্ধ করেই। আজানের ঠিক আগ মুহূর্তে ওর মুদিত চোখ জাগ্রত হলো, তাও একটি পরিচিত কণ্ঠের ডাকে। সেই কণ্ঠের মালিক দীপ্রভাই, যার পরনে টি-শার্ট আর ট্রাউজার, গাল জুড়ে কালো কালো রোমরাজি, ত্বক উজ্জ্বল রঙের, চোখের মনি বুদ্ধিদীপ্ততার প্রমাণ। কুহু এক মুহূর্তের জন্য থমকে থাকলেও সেই থেমে থাকায় ধাক্কা লাগল দীপ্রর দ্বিতীয় ডাকে। দীপ্র ভ্রু কুঞ্চিত করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, তাও চুল খুলে? তোকে তো ভূত ভেবে ভয় পাচ্ছিলাম আমি। দীপ্রর কণ্ঠের স্বাভাবিকতায় কুহুর অন্তর কেঁপে ওঠে। ও যেন কোথাও একটা বাধা পড়ে। দীপ্র আবারও বলে, আজান দেবে, দ্রুত নিচে যা। বলতে বলতে দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে ওঠে। কুহু চটপট মাথায় ঘুমটা টানে, পা বাড়ায় নেচে নামার জন্য। ঠিক তখনই দীপ্র বলে, কুহু। থামে কুহু, তবে ঘুরে তাকায় না। দীপ্র একটু কাছাকাছি আসে, বলে, যা হয়েছে তা ভুলে যা, আমি কথা দিলাম তোর কোনো অভাব রাখব না। বলেই পকেট থেকে 1000 টাকার বেশ কয়েকটি নোট দীপ্র কুহুর হাতে তুলে দিতেই মেয়েটির গলা শুকিয়ে এলো। মনে মনে প্রশ্ন করল, দায়িত্ব নেওয়া মানেই কি টাকা দেওয়া দীপ্র ভাই? 1000 টাকার নতুন নোটগুলো নাড়াচাড়া করছে কুহু। ঘরে ফিরে কয়েকবার টাকাগুলো গুনেছে সে। গুনে গুনে নিশ্চিত হয়েছে পুরো 13,000 টাকা আছে এখানে। কুহুর মনে পড়ে নাই জীবনে তার হাতে কখনো 13,000 টাকা উঠেছে। ও টাকাগুলো বেশ কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিল পড়ার টেবিলে। তারপর শুয়ে পড়ল চিত হয়েছে। অনেকটা সময় ফ্যানের দিকে তাকিয়ে থেকে স্মরণ করল বাবার স্মৃতি। বাবা নামক মানুষটি জীবনে বড় কষ্ট করেছেন। আগে এলাকার বেশ নামডাক থাকলেও সময়ের স্রোতে তার রং হারিয়েছে। এর পেছনে বড় একটি কারণ মানুষ কমে যাওয়া। শিক্ষিত বড় মানুষগুলো এলাকা ছেড়ে আরও ভালো জীবন বেছে নেওয়ার পাশাপাশি এলাকার সাধারণ সৌন্দর্যও নিয়ে গিয়েছে। উন্নয়নের নামে বছরে কোটি কোটি টাকা এলেও উন্নয়ন হয় না এক চুলো। এমনকি পড়াশোনার ব্যবস্থাও ভীষণ খারাপ। কুহুর বাবার কাদেরের চেষ্টাতে যা একটু টিকে আছে হাই স্কুলটি। তবে তিনি চলে যাওয়ার পরপরই হেডমাস্টার পদ নিয়ে নানান রাজনীতি যোগ হয়েছে। বাবার কথা স্মরণ করে কুহুর ভেতরটা ছটফট করে ওঠে। ও শোয়া থেকে উঠে বসে। কয়েক সেকেন্ড মৌন থাকতেই রাত্রির কণ্ঠটা শোনা যায়, কুহু, কি করছিস রে? রুমের ভেতরে প্রবেশ করতে করতে কথাখানা বলে ওঠে রাত্রি। কুহুর মাথাটা হাঁটুর কাছে গোজা ছিল। ও মুখ তুলে যায়। চেহারাটা কেমন ফুলে গিয়েছে, তোর মন খারাপ? গাল ছুঁয়ে প্রশ্ন করে রাত্রি। কুহু একটু থেমে থেকে অধরে হাসি আনে। মন খারাপ কেন হবে রাত্রিপু? এই যে দীপ্রভাই বিয়েটা ভাঙল। ভালোই তো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আমিও তো চাইনি বিয়েটা হোক। বাবা থাকলে বাবাও চাইতেন না এই বিয়েটা হোক। তুমি তো জানোই বড় চাচ্চুর প্রতি বাবার কতখানি রাগ ছিল। না রে, রাগ না, অভিমান ছিল। যদি বড় মামা আগে ফিরতেন তাহলে দেখতি ছোট মামা ঠিকই ভাইকে জড়িয়ে নিতেন। কুহু এ কথাই কিছু বলে না। ওর চোখ দুটো ছলছল করে। সেটা দেখে রাত্রি বলে, বোকা, কাঁদছিস কেন? বাবা কেন চলে গেল রাত্রিপু? কেন চলে গেল বলো তো? সবাইকে চলে যেতে হয় রে। তাই বলে এত আগে এভাবে? আমাকে বাবা পর করে দিয়ে গেল রাত্রিপু, পর করে দিয়ে গেল।
বলতে বলতে কুহুর কান্না বাড়ে। রাত্রির ভেতরেও কষ্টের বৃষ্টি ঝরে। ও 2 হাতে আগলে নেয় কুহুকে। রাত্রিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে কুহু। কয়েক মুহূর্ত পর নিজেকে সামলে নেয়, বুক থেকে মাথা তুলে অশ্রু মুছে হাতের তালুতে। রাত্রি চেয়ে খেয়ে দেখে। এক পর্যায়ে নজর যায় টেবিলের উপর, যেখানে 1000 টাকার নোটগুলো রাখা। কি রে, এখানে এতগুলো টাকা কেন রাখা? উঠে দাঁড়ায় রাত্রি, টাকাগুলো তুলে নিয়ে বলে, অনেকগুলো টাকা তো, এভাবে ফেলে রেখেছিস কেন? ফ্যানও ঘুরছে, কোথাও উড়ে গেলে? টাকাগুলো দীপ্রভাই দিয়েছেন। দীপ্রভাই? রাত্রি মৌন হয়। কিছু সময় গেলে কুহুর পাশে এসে বসে, হাত বাড়িয়ে বাহু স্পর্শ করে। এই কারণে তোর মন খারাপ? দায়িত্বের সাথে টাকার কি সম্পর্ক রাত্রিপু? সে কি আমায় অপমান করল? না রে, অপমান কেন করবে? দীপ্রভাইকে তোর তেমন মনে হয়? এত বছর পর দেশে এসেছে, বল, আচরণ কি স্বাভাবিক না? বিদেশে থাকার সত্ত্বেও কি অহমিকা আছে? নেই তো। এটা তোর নিজস্ব খরচের জন্য দিয়েছে কুহু। তুই ভাব, টাকা ছাড়া জীবন চলে? চলে না তো। আবেগ দিয়ে না ভাবলেই তুই উত্তর পেয়ে যাবি। এতগুলো কথা বলে তবেই থামল রাত্রি। কুহু শুনল, তবে জবাব দিল না। ওর ভেতরটায় তখনও বাবার শোক। মন বলছে, বাবা, কেন তুমি চলে গেলে? কেন চলে গেলে বাবা? আমাকে কেনই বা পর করলে তুমি? বাবা নামক ছায়া হারিয়ে কুহুর ভেতরটা বড় অশান্ত। হবেই না বা কেন? ও যে বড় বাবার নেউটা ছিল। বাবার কথার বাইরে একটি কথাও বলেনি, কখনোই না। বাবার সিদ্ধান্ত সর্বদা লালন করেছে, কোনো রকম যদি কিন্তু ছাড়াই লালন করেছে। অথচ আজ তার মাথার ওপর থেকে বাবার হাতখানা সরে গিয়েছে, যেই হাত আর কখনো স্নেহ দেবে না। রাতের খাবার খেতে সবাই এক হয়েছে। বাড়ির ছোট সদস্য কুঞ্জ থেকে শুরু করে সবথেকে বৃদ্ধা দাদি যেন আছেন। এ বাড়িতে রাতের খাবার খাওয়াটা একসাথেই হয়। কুঞ্জর চোখে ঘুম ঘুম। সে কুহুর মেজ চাচা আনোয়ারের ছেলে। কুঞ্জর এক বোনও রয়েছে, নাম আয়ানা। মেয়েটি শহরের হাওয়া পেয়ে বদলে গিয়েছে পুরো 16 আনা। এই যে যেমন এ বাড়িতে এসেই তার এটা সেটা অভিযোগের লিস্ট হয়েছে। এখন তার চোখে মুখে বিরক্তি। তার ভাবনায় আসে না কেন রাতের খাবার সবাইকে একসাথে খেতে হবে। এসব নিয়ম বড় অযৌক্তিক। ও এটা নিয়েই মায়ের সাথে রাগারাগি করছিল। তখনই দীপ্রকে আসতে দেখা গেল, যার দরুন থেমে গেল ওর কথা। এদিকে এসে বসো। হাতের সাহায্যে ডাকলেন দাদিজান। নাতি এত বড় অন্যায় করার পরও তাকে আদর করে ডাকছেন তিনি। বিষয়টা দেখে আয়ানার মা আবিদা ভ্রু কুচকালেন। দীপ্রকে বরাবরই সবাই মাথায় তুলে রাখে। আয়ানা মায়ের কথায় ঠোঁট কামড়ে ধরল। কিছুটা চিবিয়ে বলল, তাতে কি হয়েছে? একটু আগেই তো বিরক্তিতে মরে যাচ্ছিল, এখন এসব চোখে দেখিস না? উফ মা, দীপ্র দাদাভাইয়ের স্ট্যান্ডার্ড অনেক ওপরে। আমি নিজেই মানতে পারছিলাম না কুহুর সাথে ওনার বিয়ে হচ্ছে। কুহু কতটা খ্যাত তা দেখো না। মেয়ের কথায় অনেক কিছু বুঝলেন আবিদা, তাই বাহু টেনে আড়ালে নিয়ে এলেন। এভাবে টেনে আনলে কেন? বাহু ছাড়িয়ে নিয়ে কথাখানা বলল আয়ানা। আবিদা চোখে মুখে আধার ধরে রেখে বললেন, তোর মনে কি চলে বলতো? কি চলে? দীপ্রর প্রতি এত দরদ? এমনিতে তো আর কাউকে দু চোখে সহ্য করতে পারিস না। আয়ানা একটু থতমত খেল, এড়িয়ে যেতে বলল, এত কথা ধরো না তো। পাশ ফিরতেই পুনরায় মেয়ের বাহু চেপে ধরলেন আবিদা। চিবিয়ে চিবিয়ে বললেন, মায়ের সাথে চালাকি করিস? উফ মা, চালাকির কি আছে? দীপ্রকে পছন্দ করিস? না করার কি আছে? ওনার স্ট্যান্ডার্ড দেখেছ? গুড লুকিং, বিদেশে পড়াশোনা করছে, আবার বিজনেসও শুরু করেছে। আমি ড্যাম শিওর সফল হবে। আর এত অল্প বয়সে এত এত অ্যাচিভমেন্ট তো যে কেউ পছন্দ করবে। আবিদা মেয়ের দিকে ভালো মতন চাইলেন। বুঝতে পারলেন কর্ণার অনুভূতি। সত্যি বলতে না মানতে চাইলেও দীপ্রকে তারও ভীষণ পছন্দ। ছেলেটা ছোটবেলা থেকেই যেমন সুদর্শন, ঠিক তেমনই মেধাবী। কিন্তু সমস্যা হলো তার রূপ থাকলেও গুণের বেলায় একেবারেই খালি কলসি। খেতে খেতে কুহু আর দীপ্রর কয়েকবার চোখাচোখি হলো। ববিতাও উপস্থিত আছেন, তবে তাকে প্রাণহীন মনে হচ্ছে। কুহু খাবার শেষ করে হাত ধুতে গিয়ে দেখল দীপ্র ভাইও হাত পরিষ্কার করছেন। দীপ্র যখন পেছন ফিরল তখনই কুহুর সাথে দৃষ্টি মিলে গেল। কুহু নজর ফেরাল। দীপ্র তোয়ালে দিয়ে হাত মুছে নিতেই নত মস্তিষ্কে কুহু বলল, টাকাগুলোর দরকার ছিল না। দরকার আছে বলেই দিয়েছি, নিজের মতন খরচা করবি। আমার চাই না, আপনি ফিরিয়ে নিন। দীপ্র চলে যেতে নিয়েও থেমে রইল। পেছন ফিরিয়ে এগিয়ে এলো কয়েক পা। কুহু তখনও মাথা নামিয়ে, দেওয়া জিনিস ফিরিয়ে নিতে বলছিস? জি, আমার প্রয়োজন নেই। কিন্তু আমার দেওয়ার প্রয়োজন আছে। কুহু, আমি তোর দায়িত্ব নিয়েছি। তোর সব দরকার অদরকার, ভালো মন্দ সবটা আমি দেখব, বুঝেছিস? কুহু বুঝুক কিংবা না বুঝুক, তবে তার প্রতিক্রিয়া এলো না।
দীপ্র বোধহয় জবাবের আশা করেনি, তাই তো বড় বড় কদমে পা বাড়াল। দীপ্র কুহুর বিয়ে উপলক্ষেই বাড়িতে এসেছে সবাই। একসাথে এভাবে আসা হয়নি, বহু বছর হয়ে গিয়েছে। বাড়িটা এখন যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে এই প্রাণ ফিরে পাওয়ার মধ্যেও যেন কোথাও একটা না পাওয়া আছে। এই না পাওয়ার নাম কাদের। হাসি খুশি একটা মানুষ, জীবনের বেশি সময় পার হয়েছে স্কুলে। হেডমাস্টার কাদের দেওয়ান বাচ্চাদের কাছে এক আলাদা আবেগের নাম। বকাঝকা না করে তিনি বাচ্চাদের ভালোবেসে বুঝ দিয়ে পড়াশোনা করানোর পক্ষে ছিলেন। তিনি যখন কথা বলতেন তখন সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকত। সেই লোকটা হঠাৎ করেই মারা গেলেন। এটা মেনে নেওয়া আসলেই কষ্টের। ববিতা স্বামীর ছবিখানা নিয়ে চোখের জল ফেলে যাচ্ছিলেন। কণা বেশ অনেকক্ষণ হলো মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে, তবে সেটা মা টের পাননি। তিনি কেঁদে চলেছেন। মা, মৌল ভেঙে কথা শুরু করল কণা। মেয়ের কণ্ঠ পেয়েই চট করেই চোখ মুছলেন ববিতা। কণা, কখন এসেছিস? তোর শরীর ভালো? মেয়েটার জ্বর প্রায় সপ্তাহ হলো, এই আসে এই যায়। ডাক্তার দেখানো হয়েছে, তবু সুরাহা মিলছে না। একটু শহরে নিয়ে যে যাবে সেই সুযোগটিও হচ্ছে না। কণা আলগোছে মায়ের পিঠখানা জড়িয়ে ধরল। স্কুল শেষ করলেও কণা একদম বাচ্চাই রয়ে গিয়েছে। কুহু যেমন বাবার নেউটা, কণা ঠিক তেমনই মায়ের নেউটা। কি হয়েছে রে, মন খারাপ? বাবাকে মনে পড়ছে তোমার? কথাটা উঠতেই ববিতার চোখ দুটো আবারও বেহায়ার মতন জল নামিয়ে দিল। কণা আরও শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরল। বাবাকে আমারও মনে পড়ছে মা। কত দিন হলো বাবাকে দেখতে পাই না, মনে হচ্ছে কত জনম চলে গেল। ববিতা চোখের জল মুছে নিলেন, এক হাতে মেয়ের মাথাখানা ছুঁয়ে বললেন, খাবার খেয়েছিস? সবাইকে খাবার পরিবেশন করেই চলে এসেছিলেন তিনি, তাই মেয়েটার খাওয়া হয়েছে কিনা তিনি জানেন না ঠিক। কিরে, খেয়েছিস? তুমি তো খাওনি মা। আমি? আমার তো ক্ষুধা লাগেনি রে। তুই খাসনি সেই কারণে? এমন করে কেউ করে? তিনি একটু তাগাদার মতন করে উঠে গেলেন। কণার শরীরটা দুর্বল। আয়, খাবি চল। তুমি না খেলে খাবো না মা। আমিও খাবো রে সোনা, আমিও খাবো। বলেই মেয়ের গাল ছুঁয়ে দিলেন তিনি। কণার চোখে মুখে একটা আদুরে ভাব চলে এলো। মা যে বড় আপন তার। এই মায়ের আঁচলের ছায়া চলে গেলে কণা মরে যাবে, একদমই মরে যাবে। মায়ের সাথে একটুখানি মনের দূরত্ব রয়েছে কুহুর, এটা একদম ছোট থেকেই। হয়তো বড় সন্তান বলেই অনেক কিছু সে বলতে পারে না। এদিক থেকে কণা আবার সেরা, মায়ের সাথে ভারী আহ্লাদ তার। তাই তো কণাকে মায়ের কাছে পাঠিয়েছিল ও। এখন মা খাবার খাচ্ছে, এটা দেখে ওর ভেতরে শান্তি শান্তি একটা অনুভূতি যোগ হলো। ও ছোট করে নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে আগাচ্ছিল। অমনি বিপদটা ঘটে গেল। একদম পা পিছলে পড়ল মেয়েটি। দীপ্র মাত্রই ছাদ থেকে ফিরছিল। ঘটনা দেখে হন্তদন্ত হয়ে এলো। ব্যথা পেয়ে কুহু চোখ বন্ধ করে নিয়েছে। দীপ্র বেশ বিরক্তি নিয়ে বলল, শুকনো মনে পড়লি কি করে? তোর স্বভাব আর বদলালো না। কুহুর আছাড় খাওয়া অনেকটাই নিয়মিত, বিশেষ করে ছোটবেলায় প্রচুর পা হড়কে পড়েছে সে। এতে করে তার শরীরে জখমও হয়েছে, সেটা জানে দীপ্র। তাই তো প্রসঙ্গ টেনে কথাটা বলল। কিন্তু পড়ে গিয়ে কুহু যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি লজ্জা লাগছে। দীপ্র ওকে সাহায্য করল উঠে দাঁড়াতে। যদিও বেশ একটা ব্যথা পেয়েছে, তবু নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছি। শিওর? জি। মনে তো হলো অনেকটা ব্যথা পেয়েছিস। তেমন একটা না। সত্যি তো? হ্যাঁ, বলে থামল কুহু। ধীরে পা ফেলতে গিয়ে বুঝল ব্যথা একটু নয়, বরং অনেকটুকু। ও ঠোঁট কামড়ে নিজেকে শাসন করল। মনে মনে বুঝ দিল, কুহু, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কুহুর বুঝ দেওয়াটা কাজে লেগেছে। ব্যথা নিয়েই এগিয়ে যাচ্ছে ও। অনেকটা দূর চলেও যাচ্ছিল। দীপ্র পেছন থেকে ডেকে উঠল, কুহু, শোনো। ডাক পেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটি। দীপ্রর ঘরটা কাছেই। ও চট করে রুমে গেল, ফিরে এলো মুহূর্তেই। কুহু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। দীপ্র ঔষধের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ব্যথা পেয়েছিস সেটা বোঝা যাচ্ছে, ঔষধটা খেয়ে নিস। ঔষধ হাতে তুলে নিল কুহু। দীপ্র একটা দীর্ঘশ্বাসের মতন করে বলল, চলি রে, গুড নাইট। গুড নাইট, বাংলায় শুভরাত্রি। দীপ্র কুহুকে শুভরাত্রি জানালো। তবে তবে কুহুর রাত্রি কি শুভ হবে? ওহু, না, শুভ হবে না তার রাত্রি। হবেই বা কেমন করে? এই যে দীপ্র ভাই তাকে ঔষধ দিয়ে গেলেন, তা তো খেল না ও। ব্যথায় সমস্ত রাত কষ্ট করল, তবে ঔষধ খেল না ও। এই না খাওয়ার পেছনে অনেকটা অভিযোগ আছে, আছে অভিমানও। কিন্তু সেসব কি দীপ্র ভাইয়ের হৃদয়কে ভেদ করে? কুহু শুধু প্রশ্ন করেই যায়, তবে তার উত্তর আসে না। তবু মেয়েটি নীরবে নিভৃতে প্রশ্ন করে বেড়ায়। ও যে এমনই, ওর সবটুকুই নিভৃতে। সকালটা বড় তিক্ত হল কুহুর নিকট। ব্যথায়, শরীরের তপ্ততায় বিছানা থেকেই উঠতে পারল না। ওকে ডাকতে এসে রাত্রি আতকে উঠল। এ কি অবস্থা, এত জ্বর!
কি করে হলো রে? পড়ে গিয়েছিলাম রাত্রিপু। পড়ে গিয়েছিস? ওষুধ খাসনি? না। কেন? পাগল তুই? শরীরের হাল খারাপ করছিস কেন? আমাকে একটু ঔষধ এনে দেবে রাত্রিপু? আমি ঠিক হয়ে যাব। কাউকে কিছু বলো না। বলবো না কেন? জানো তো মায়ের অবস্থা, টেনশন করবে। রাত্রি হতাশ হয়ে উঠে পড়ল। তার মামাতো বোনটা ভীষণ আদুরে। ও যখনই এখানে আসে তখন বেশিরভাগ সময় কুহুর সাথেই থাকে। যদিও দুজনের মাঝে কয়েক বছরের তফাৎ আছে, তবু ওদের সম্পর্কটা অনেকটাই বন্ধুত্বের। রাত্রিও ভীষণ ভালোবাসে মেয়েটিকে। কুহু শুয়েই রইল, উঠতে পারল না। রাত্রি এলো মিনিট দুয়েক বাদেই, হাতে ঔষধ। ওঠে পর, ঔষধটা খেয়ে নে বলে কুহুকে ধরে ওঠালো রাত্রি। প্যাকেট থেকে ঔষধ নিয়ে মেয়েটির মুখে তুলে দিল। পানির গ্লাস হাতে নিয়ে পানি দিয়ে ঔষধ গিলে নিল ও। গ্লাসটা রাখতে গিয়ে রাত্রি খেয়াল করল টেবিলে ব্যথার ঔষধ রাখা। ও ভ্রু কঞ্চিত করল। এ কি রে, তোর এখানেই তো ঔষধ ছিল, আমাকে দিয়ে আনালি আবার? এ কথার জবাব দিল না কুহু। রাত্রি যেন বুঝে নিল অনেকটাই। তাই তো শুধালো, ঔষধ কি দীপ্রভাই দিয়েছে? হ্যাঁ বোঝাতে মাথা কাত করল কুহু। রাত্রি পুনরায় হতাশ হল। একটুখানি থেমে থেকে বলল, তুই কি সবসময় এমনই করবি? জানি না রাত্রিপু। তোর রাগ হয়? কার ওপর? দীপ্রভাইয়ের ওপর? কুহু উত্তর দেয় না, মৌন থাকে। রাত্রি ওর বাহু স্পর্শ করে বলে, রাগ থাকলেও রাখিস না। দীপ্রভাই খারাপ না, শুধু বিয়েটা শেষ সময়ে ভেঙে সবটা তালগোল করে ফেলল। আমি বিয়েটা নিয়ে ভাবি না রাত্রিপু। জানি, তবু তোর মনের অবস্থা ঠিক করার জন্য বললাম। রাগ রাখিস না বোন, স্বাভাবিক হ, দেখবি সব ভালো হবে। আদরের সহিত গাল স্পর্শ করে দিল রাত্রি। কুহুও অল্প একটু ঠোঁট প্রসারিত করল, সেই সাথে মনকে বোঝালো সে স্বাভাবিক হবে। দীপ্রভাই আর তার বিয়ের ঘটনা কেবলই একটা দুঃস্বপ্ন, আর দুঃস্বপ্ন মনে রেখে কষ্ট পাওয়া বোকামি। কুহু তো তার বাবার চালাক মেয়ে হবে। বাবা সবসময় বলতেন কুহুটা একদিন অনেক চালাক হবে, শুধু সময়ের অপেক্ষা। সত্যিই তাই, কুহু চালাক হবে। তাই তো মনে মনে আওড়ায়, হ্যাঁ বাবা, তোমার কুহু চালাক হবে, তোমার কুহু ভীষণ চালাক হবে। কিন্তু সেই চালাক হওয়াটা তুমি দেখবে তো বাবা? এই প্রশ্নের উত্তর আসে না। আসবেই বা কেমন করে? যারা পৃথিবীর মায়া ছাড়ে তারা যে পৃথিবীর কিছুতেই আর মায়া খুঁজে পায় না, সবথেকে আদরের সন্তান হলেও না। জ্বরের শরীর নিয়েই উঠতে হলো কুহুকে। নাশতা করতে হবে। ও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক দেখালো, তবে ধরা পড়ল মায়ের কাছে। মা যখন খাবার বেড়ে দিচ্ছিলেন তখনই মেয়েটির ত্বকের তাপমাত্রা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে কপাল ছুঁয়ে দিয়ে আতকে উঠলেন। তাপমাত্রা তো অনেক বেশি, জ্বর এলো কখন? কুহু একটু আমতা আমতা করে ফেলল। দীপ্র মাত্রই জুসের গ্লাস হাতে নিয়েছে, নজর ফেরালো, ভ্রু রাখল কুঞ্চিত। এতটা জ্বর, একটাবার বললিও না? ঠিক আছি মা, ঔষধ এনে দিচ্ছি। খেয়েছি, রাত্রিপু এনে দিয়েছে। রাত্রিপু এনে দিয়েছে? তবে দীপ্র যে গতরাতে এক পাতা ঔষধ দিয়ে গেল। ছেলেটার ভ্রু কুঞ্চিতেই রইল। ও জুসের গ্লাস রেখে খাবারের টুকরোগুলো নাড়াচাড়া করতে লাগলো, তবে খেলো আর না। কুহু খাবারটা শেষ করেই রুমে চলে এসেছে, আর এসেই যে মানুষটির মুখোমুখি পড়ল সে হলো দীপ্র। লম্বাটি ছেলেটাকে নিজের কক্ষে দেখে ওর হৃদয় আনচান করে উঠল। দীপ্র না দেখেই কুহুর উপস্থিতি টের পেল। কথা বলছিস না কেন? শীতল কণ্ঠ, তবু এই কণ্ঠে এক ধরনের আভিজাত্য আছে, আছে কঠোরতা। কুহু অনেকটাই ভয় পেল। দীপ্রর সাথে জীবনের খুব অল্প সময় পার হয়েছে তার, তাও ছোটবেলায়। সেসব ঘটনা খুব একটা মনেও পড়ে না। বড় হওয়ার পর এই প্রথম দীপ্রর সাথে দেখা, তাই অনেকটাই দ্বিধা রয়েছে। জবাব না পেয়ে দীপ্র এবার ক্ষিপ্ত হল, পেছন ফিরল। কুহুর দৃষ্টি সামনে ছিল, এবার নত হয়ে গেল। আমার দেওয়া ওষুধ খাসনি কেন কুহু? কি প্রমাণ করতে চাস তুই? আমি খারাপ? আমি মানুষ না? আমাকে সহ্য করা যায় না? আমি ভরসার যোগ্য না? আমি আমি তোর জন্য বিষের মতন? শুধু বিয়ে করিনি বলে আমার সাথে সম্পর্ক রাখবি না, এগুলোই বোঝাচ্ছিস? এতগুলো কথা বলায় কুহু এবার অনেকটাই ভরকে গেল। তবে ভেতরে ভেতরে নিজেকে বোঝালো সে ভয় পাবে না, সাহসী হবে। তাই নত মাথাটা তুলে নিল। এতে করে দীপ্রর বুদ্ধিদীপ্ত চোখের সাথে ওর চোখের দৃষ্টি মিশে গেল। আনসার মি কুহু, কেন এমন করছিস? আমি দয়া নিতে চাই না। দয়া? হ্যাঁ দয়া। আপনি আমাকে দয়া দেখাচ্ছেন দীপ্রভাই? সিরিয়াসলি আমি দয়া দেখাচ্ছি তোকে? কুহুর নিজের জবাবে অনর। এদিকে দীপ্রর মাথা উষ্ণ, ও কিরমির করে উঠল। এগিয়ে এসে কুহুর বরাবর হলো। এত সময় কুহু যে সাহস যোগান দিয়েছে তাতে অনেকটাই ভাটা পড়ল। দয়ার কথা বলে ঠিক করলি না কুহু? আমি তোকে দয়া দেখাচ্ছি না, আমি তোর দায়িত্ব নিয়েছি, স্নেহের জায়গা থেকেই নিয়েছি। কিন্তু তুই সেটাকে দয়া বলে আমাকে ছোট করলি। ওকে ফাইন, এখন থেকে দয়াই দেখাবো, আর সেটা তোকে নিতেও হবে। বলেই গটগট শব্দ তুলে চলে গেল দীপ্র। সেই চলে যাওয়ায় কেঁপে উঠল কুহু। সে কি কিছু ভুল করল? দীপ্রভাই তো দয়াই দেখালেন।
বিয়েটাও দয়া দেখিয়ে করতে চেয়েছিলেন, তারপর দয়া দেখিয়ে বিয়ে ভেঙে দায়িত্ব নেওয়ার কথা বলবেন। কুহুর মাথা কাজ করে না, ওর শুধু বাবাকে মনে পড়ে। বাবা হারিয়ে গেলে মানুষের জীবন এতটা উলটপালট হয়ে যায়, এতটা উলটপালট। দুপুরের আগ মুহূর্ত, দীপ্র বাড়ি নেই, এলাকা ঘুরতে গিয়েছে। বাড়ির দুই কর্তা দবির আর আনোয়ার মায়ের কাছে এসে বসেছেন। বৃদ্ধার হাতে তসবি, বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। এখন সময় কাটে আল্লাহর নাম নিয়ে। দবির বললেন, বলো মা, আমাদের কেন ডাকলে? বৃদ্ধা হাতের তসবিখানা পাশে রাখলেন, তারপর দুই ছেলের মুখের দিকে তাকালেন। সত্যি বলতে মা কখনো সন্তানদের ঘৃণা করতে পারে না, তাই তো তিনিও পারছেন না ঘৃণা করতে। তার কাছে দবির আর আনোয়ার সদ্য ভূমিষ্ঠ হওয়ার শিশুর অনুরূপ নিষ্পাপ। তোমাদের ডেকেছি বিশেষ কারণে। কি কারণ মা? বললেন আনোয়ার। বৃদ্ধা আবার বললেন, আশা করি এবার তোমরা কথা রাখবে। এ কথায় দুভাই একে অপরের মুখের দিকে তাকালেন। দুজনের মুখশ্রীতেই প্রশ্ন। শোনো তোমরা, আজ আছি কাল নেই। ইচ্ছে ছিল তিন ভাইকে একসাথে দেখব, সেটা তো হলো না। আমি চাই তোমরা সবাই আবার এক হও, একসাথে থাকো। অন্তত আমি বেঁচে থাকা অবধি এই বিষয়টি ধরে রাখো। মনে করে দেখো, তোমাদের বাবা জীবনের শেষ দিনগুলোতে তোমরা যেন এক থাকো সেটা চাইতেন, অথচ তার কিছুই হয়নি। এ কথায় দবিহার আনোয়ার দুজনেই বেশ একটা দ্বিধা ও লজ্জায় পড়লেন। বৃদ্ধা ছেলেদের মুখ চোখ দেখেই সেটা বুঝতে পারলেন। সমস্যা নেই, ভেবে দেখো আমার কথা। চাইলে তোমাদের স্ত্রীদের সাথে আলোচনা করো। চাচ্ছিলাম বাড়িটা মেরামত করতে। উত্তরের দিকে আমার নামে যে জমিটা আছে সেটা সরকার থেকে কিনে নেবে, তোমাদের কারোর খরচা করতে হবে না। এ কথার পর দবির বললেন, আমি একটু জেবার সাথে আলোচনা করতে চাই মা, দীপ্রর সাথেও কথা বলতে হবে। ঠিক আছে, কথা বলো, তারপর জানাও। আর আনোয়ার, তোমার কি মতামত? আনোয়ারও একটু দ্বিধায় আছেন। আসলে তার ছেলেটা এ বাড়ির পাগল হলেও মেয়েটা একেবারে বিপরীত। আবিদাও যে খুব একটা পছন্দ করে তা নয়, তবে বাড়িটা যেহেতু নতুন করে মেরামত করা হবে, এই দিকটা বেশ অনেকটাই নিশ্চিত হওয়া গেল। তিনি তাই দ্বিধা থাকা সত্ত্বেও বললেন, আমি থাকতে চাই মা, তোমার কথা আমি রাখলাম। দীপ্র কিংবা জেবা কেউই নাকচ করেননি। এলাকার প্রতি আলাদা টান আছে দীপ্রর, সেই টান থেকেই হয়তো নাকচ করেনি সে। আজ সারাটা দিন এখানে ওখানে ঘুরেছে, তাই দুপুরের খাবার খাওয়া হয়নি। বাড়ি ফিরে গোসল করে চুল শুকিয়ে নিচ্ছিল, তখনই জেবা এলেন। বললেন, ক্ষুধা লাগেনি তোর? একটু লেগেছে, তবে রাতে একসাথেই খাবো। হালকা কিছু নিয়ে আসি? কুহুকে দেখলাম সিঙ্গারা বানাচ্ছে। কুহু সিঙ্গারা বানাচ্ছে শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না দীপ্র। ওর ভেতরে একটা রাগ কাজ করছে। মেয়েটি ওর স্নেহকে দয়ার সাথে তুলনা করেছে, যা ভীষণ অপমানের। জেবার হাতে সিঙ্গারা তুলে দিতেই দবিরের ডাক পড়ল। কুহুর হলো বিপদ। তাকে বলা হলো দীপ্রকে যেন সিঙ্গারা দিয়ে আসে। এমন একটা সময় আশেপাশে না আছে কণা, না আছে রাত্রিপু, এমনকি আয়ানাপুও নেই। অবশ্য আয়ানা থাকলেও যে বিশেষ লাভ হতো তা বলা মুশকিল। মেয়েটা তো কোনো কাজই করে না, সারাক্ষণ অর্ডার করতে থাকে। কুহুর আসলেই কিছু করার নেই। ও 4টে সিঙ্গারা তুলে নিয়ে ছোট বাটিতে কাসুন্দি দিয়ে নিয়ে এলো দীপ্রর কক্ষে। দীপ্র তখন গায়ে টি শার্ট জড়িয়ে নিচ্ছিল। কুহু ঠকঠক করল। কে? আমি। কুহুর কণ্ঠে দীপ্রর মুখখানা অধানি ডুবল। ও টি শার্টখানা ভালো মতন জড়িয়ে নিয়ে বলল, কি দরকার? সিঙ্গারা দিতে এসেছি। মা কোথায়? বড় চাচু ডেকেছে। আর কেউ নেই? আমি দিতে এসেছি। অন্য কাউকে আসতে বলো। শেষ কথায় কুহুর মুখশ্রী অধারে ডুবল। ও বলল, আমি দিলে কি সমস্যা? যার তার হাত থেকে নেই না, অথচ সবগুলো সিঙ্গারাই আমিই কিন্তু বানিয়েছি। দীপ্র এবার দরজার কাছে চলে এলো, খুলে ফেলল একটানে। আচমকা হওয়াতে কুহু বেশ ভয়ই পেল। ও পিছিয়ে গেল এক পা। দে বলে সিঙ্গারার প্লেট তুলে নিল দীপ্র। পুরো বিষয়টা এত দ্রুত ঘটল যে কুহু থমকে গেল, চেয়ে রইল বিস্ময়ের সাথে। দীপ্র একটা সিঙ্গারায় কামড় বসালো। বলল, তাকিয়ে আছিস কেন? খেতে দিয়ে নজর দিবি নাকি? নজর কেন নেব? যার তার খাওয়াতে আমি নজর দেই না দীপ্র ভাই। যাও এখন, ভালো লাগছে না, বলে একদম মুখের উপর দরজা লাগিয়ে দিল দীপ্র। কুহুর অন্ধকার মুখটা আরও বেশি অন্ধকারে ডুবল। তার কি ঠেকা যে সে সিঙ্গারা দিতে আসবে? নিহাতি বড় চাচি দিতে বললেন, নতবা কুহু কখনোই আসতো না। সারাদিনে জ্বর ছিল না, এখন আবার শরীরটা কেমন লাগছে। সিঙ্গারা খেতে খেতে কুহুর শরীরখানা কেঁপে উঠল। আয়না বলল, বাহ, বেশ ভালো হয়েছে সিঙ্গারাগুলো, একদমই তেল চিটচিটে না। আসলেই কুহু এত গুণী। গুণী বলায় কুহুর চোখে মুখে কোনো পরিবর্তন এলো না, তবে আয়ানার মুখটা বিবর্ণ হলো। বলা বাহুল্য, কুহু, কণা কিংবা রাত্রি কাউকেই ওর সহ্য হয় না। ও আড়ালে ভেঙচি কেটে পুনরায় সিঙ্গারায় কামড় বসালো। সবার ভাগে 2টো করে সিঙ্গারা জুটেছিল। এতই ভালো হয়েছে যে কুঞ্জ ছুটে এসেছে আরেকটি খেতে, কিন্তু আর যে নেই। ও বায়না ধরে বলল, আপু, তোর ওখান থেকে এক কামড় দে না। আয়না বড় বিরক্ত হলো, বলল, তুই তো খেয়েছিস 2টো, এক কামড় খাবো, দে না। কুঞ্জ ছোট মানুষ, অত শত বোঝে না। ও মুখটা শুকিয়ে ফেলল। সেটা দেখে কুহু বলল, এটা নিয়ে কুঞ্জ। নিজের ভাগ থেকে একটা সিঙ্গারা বিড়ি দিল কুহু।
সেটা পেয়ে কুঞ্জ মহা খুশি। ও চেপে ধরল কুহুর গলা। ইস্ট অর ওয়েস্ট, কুহু আপু বেস্ট বলে কুহুর গালে চুমু খেয়ে কুঞ্জ ছুট লাগাল। ওর এ কাহিনী দেখে রাত্রি আর কণা হাসল। আয়ানা বিরক্তি টেনে বলল, এত ভালো হওয়ার কি আছে? ও তো দুটো খেয়েছে। থাক না আয়ানা আপু, কুঞ্জ তো ছোট, বেশি বেশি বলে আবারও বিরক্তি প্রকাশ করল আয়ানা। রাত্রি তার ভাগ থেকে সিঙ্গারা দিতে গেলে কুহু বলল, আমার শরীর খারাপ লাগছে, আমি আর খাবো না রাত্রিপু। একটু খা, কত ভালো হয়েছে সিঙ্গারাটা। খেলাম তো, আর ইচ্ছে করছে না। আমার এখান থেকে খা আপু বলল কণা। কুহু একটুখানি হেসে কণার গাল স্পর্শ করে বলল, তুই খা, আমার পেট ভরে গিয়েছে, ভালোও লাগছে না, আমি উঠি বলে উঠে গেল কুহু। আয়না ভেংচি কাটল পুনরায়। খেতে ইচ্ছে করছে না বলেই কুঞ্জকে সিঙ্গারা দিয়ে দিল কুহু, অথচ সবাই তাকে মহান বানিয়ে পারলে মাথায় তুলে নাচে। এসব ওর নিকট বড় ন্যাকামিই লাগে। কুঞ্জকে চেপে ধরেছে আয়না। ছেলেটার মাথায় 2-4টে চাপুরও পড়েছে, সেই জন্য কাঁদছেও। আবিদা তড়িঘড়ি করে এলেন, জড়িয়ে ধরলেন ছেলেকে, শাসিয়ে তাকালেন মেয়ের পানে। ওকে মারছিস কেন? মারব না? তুই জানো ও কি করেছে? কি করেছে ও? বেহায়া ছোচার মতন সিঙ্গারা চায়, কুহু নিজের ভাগ থেকে দিল। কতটা অপমানিত হলাম আমি। কুহুপু দিয়েছে তাদের, তোর কি? আবার মুখে মুখে কথা বলেই কুঞ্জর মাথায় গাট্টা দেয় আয়ানা। আবিদা ধমকে ওঠেন, কি সমস্যা আয়ানা? আবার মারছিস, আমি সামনে থাকা সত্ত্বেও? ওর মুখটা সামলাও মা, না হলে সমস্যা, ফাজিল কোথাকার বলে রেগেমেগে চলে যায় আয়ানা। কুঞ্জ কাঁদতে থাকে। তার বুঝে আসে না আয়নাপু কেন এভাবে রাগ দেখালো। কুহুপু তো নিজ থেকেই দিয়েছে, সে তো চায়নি। যতটা রাগ ক্ষোভ নিয়ে আয়না রুম থেকে বেরিয়েছিল, ঠিক ততটাই শীতল হলো দীপ্রকে দেখে। ছেলেটা যেমন বলিষ্ঠ দেহের, ঠিক তেমনই তার চেহারার ধাঁচ। আয়নার যেন গলা শুকিয়ে এলো। ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপ্র বলল, কি হয়েছে? কথা বলতেই যেন ভুলে গেল আয়না, শুধু চেয়ে রইল মুগ্ধতা নিয়ে। দীপ্র এলালো মুখের সামনে তুড়ি বাজানোর মতন শব্দ করল। এতে করে ধ্যান ফিরে পেল ও। কিছুটা আমতা আমতা করে বলল, না কিছু না। এভাবে দাঁড়িয়ে আছিস কেন তাহলে? ও তাই তো বলে একটু সরে দাঁড়ালো আয়ানা। দীপ্র সামনের দিকে আগালো। হঠাৎ আয়না বলল, দাদা ভাই। থামল দীপ্র, ঘুরে চাইল। আয়না হাসি হাসি মুখে এগিয়ে এলো, একদম দীপ্রর বরাবর হলো। একটা আবদার করব? হুঁ? ঘুরতে নিয়ে যাবে কোথাও? এখানে এসে কোথাও যাওয়া হয়নি, প্লিজ নিয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। ও একদম বাচ্চাদের মতন করতে লাগলো। কুহু আর কণা বেরিয়েছিল, এসেই এই দৃশ্যের দেখা মিলল। আয়ানা হুট করেই দীপ্রর বাহুখানা স্পর্শ করল। দীপ্র বলল, আচ্ছা নিয়ে যাব। হ্যাঁ বোধক জবাব পেয়ে আয়ানার খুশি হলো দেখার মতন। ও অতি উত্তেজনায় দীপ্রর বাহুতে মাথা ঠেকালো। গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ, কালই কিন্তু নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাব নিয়ে বলে বাহু ছাড়িয়ে নিল দীপ্র। আয়ানা এক প্রকার লাফিয়েই উঠল। কণা ভ্রু কুঞ্চিত করেছিল। কুহু নির্বাক। সহসাই কণা বলে উঠল, আমার কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং। রং হোক আর যাই হোক, তাতে আমাদের কি? আমাদের মানে দীপ্র ভাইয়ার তো আমার দুলা ভাই হবার কথা ছিল। এসব কথা বলবি না কণা। কুহু একটু রেগেই গেল, কণাও মিয়ে গেল। মিনমিনে সুরে কুহু বলল, তাকে বিয়ে করার জন্য আমিও মরে যাচ্ছিলাম না, শুধু আমাকে এভাবে অপমান না করলেও পারত, ফালতু লোক। কুহুর জ্বরটা আবারও ধরা দিল। সেই রাত্রিতে ওর ঘুমই হলো না। ও জ্বরের শরীরেই বিছানা ছাড়ল। ঘরে থাকতে ইচ্ছে করছে না। মায়ের কাছে কণা আছে। ও একটু উকিঝুঁকি দিয়ে মায়ের রুম থেকেও চলে এলো। তারপর এলো রাত্রির ঘরে। রাত্রি জেগে আছে, সম্ভবত কারো সাথে কথা বলছে। কুহুর আগমনে খানিকটা মিয়ে গেল, তবে সামলে নিল মুহূর্তেই। সরি রাত্রিপু, তোমাকে বিরক্ত করলাম। আরে কিসের বিরক্তি, কোথায় যাস, বস এখানে। রাত্রি উঠে এসে কুহুকে টেনে বসালো বিছুনায়। ওর একটু অস্বস্তি হচ্ছে। ভুল সময় এসেছি। কিসের ভুল? তুমি কথা বলছিলে? আরে তেমন সিরিয়াস কেউ না। এখন বল, তোর কি খবর? কথা শেষ করে কুহুর হাতখানা স্পর্শ করল রাত্রি। মুহূর্তেই তাপমাত্রা বুঝে গেল। তোর তো খুব জ্বর রে। খারাপ লাগছে খুব, তাই এলাম। দাঁড়া, আমি পানি নিয়ে আসি, পানি পট্টি দিলে ভালো লাগবে। কুহু চুপ করে রইল। রাত্রি গিয়ে কাপড় আর পানি নিয়ে এলো। শুয়ে পড় কুহু। কথা মতন কুহু শুয়ে পড়ল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে কষ্ট দিচ্ছি রাত্রিপু। আরে ধুর, কি যে বলিস তুই। রাত্রি সময় নিয়ে ওর কপালে পানি পট্টি দিল। কিছু সময় পর কুহু ঘুরে রাত্রির কোমর জড়িয়ে ধরল। এটা ওর অভ্যাস, ও সবসময় এমনই করে। পাগল মেয়ে।
হেসে কথাখানা বলল রাত্রি। কুহু একটু মৌনই রইল। খানিক বাদে বলল, রাত্রিপু, যা হয় ভালোই হয়, তাই না? হয়তো রে, আসলে ভালোই হয় যা হয়। তোর আবারও মন খারাপ? তেমন না। তাহলে? মন থেকে মানতে পারছি না। কুহু, তুই কি দীপ্রভাইকে আগে থেকে পছন্দ করতি? এমন কিছু কি? যদি তেমনই হয় তবে বিয়েতে তুইও তো খুশি ছিলি না রে। ঠিক তা না রাত্রিপু। শোন বোন, এটা নিয়ে যত ভাববি তত জটিল হবে সব। কিন্তু আমি যে চেয়েও ভুলতে পারছি না, উনি আসলে আমাকে অপমান করলেন। কিন্তু কেন রাত্রিপু? বলেই উঠে বসল কুহু। রাত্রি ওর জ্বরের মুখটা আদুরে হাতে ছুঁয়ে দিল। আমাদের কুহুরানির জন্য একজন রাজপুত্র আসবে, হাতির পিঠে করে আসবে সে। মন খারাপ করিস না কুহু সোনা। জবাবে কুহু বলে, তাহলে আমি বিয়েই করব না। কেন কেন? আমার যে শখ রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে, টকবক করে ঘোড়া ছুটিয়ে আসবে আমার কাছে। এই কথায় রাত্রির হাসি। ওদের এই একই কথোপকথন নতুন নয়, একদম ছোট থেকে এই কথোপকথন হয়ে এসেছে। রাত্রি যখনই হাতির পিঠে চড়ে রাজপুত্রর আসার কথা বলে, কুহু তখন বলে ঘোড়ায় চড়ে আসার কথা। কে জানে কুহুর জন্য সত্যি কোনো রাজপুত্র আসবে কিনা। কুহু ঘুমিয়ে পড়েছিল রাত্রির ঘরেই। রাত্রিও আর ডাকেনি। তবে সকাল হতে না হতেই কুঞ্জ এসে দরজায় নক করে গেল। দীপ্রভাই নাকি ডেকেছে। রাত্রি উঠতে গিয়ে কুহুর মুখখানা দেখল। মেয়েটা বড় আদুরে। ছোট মামার মুখের আদলটা বড় স্পষ্ট। ও হালকা হাতে বোনের মাথায় হাত বুলিয়ে এলো দীপ্রর ঘরে। দীপ্র তখন ল্যাপটপে কিছু একটা করছিল। রাত্রিকে দেখেই বলল, এসেছিস? হ্যাঁ, কুঞ্জ এসে বলল তুমি ডেকেছ। একটা বিষয় বলতে ডাকলাম। কি বিষয়? গতকাল আয়ানা বায়না ধরেছে ঘুরতে যাবে, তো ভাবলাম সবাইকে নিয়ে ঘোরাঘুরি করাটা খারাপ হবে না। কিন্তু কথা হলো কুহু। দীপ্র শেষ করার আগেই রাত্রি বলে উঠল, কুহু কি করল দীপ্র ভাই? কি করেনি সে? আমি নাকি দয়া দেখাচ্ছি? মেজাজটা এত গরম করে দিল। যাই হোক, আমি ওকে যেতে বলবো না। তাহলে কুহু যাবে না? যাবে। কিভাবে? ওকে তুই যেতে বলবি। আমি? হ্যাঁ। যদি না যায়? কেন যাবে না? ওকে যেতেই হবে। বলে মুখটা শক্ত করল দীপ্র। রাত্রি মিনমিনে সুরে বলল, ওর যে শরীরটা ভালো নেই। ভালো হবে কেমন করে? আমি যে ঔষধ দিয়েছি তা খাইনি, বেয়াদব একটা। রাত্রি কি বলবে বুঝল না। যদিও দীপ্রর সাথে তার বোঝাপড়া ভালো, তবে এটা তো সত্য মানুষটা ওর নিজেরও 4 বছরের বড়, তাই অনেক কথাই বলতে গিয়ে আটকাতে হয়। দীপ্র হাত বাড়িয়ে পাশের ড্রয়ার খোলে। সেখান থেকে ঔষধের প্যাকেট বের করে বলে, এটা খাওয়াবি। আচ্ছা, বলিস না আমি দিলাম যে। ও নিয়ে চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। সেই সাথে ঘুরে যাওয়ার বিষয়টাও ম্যানেজ করে নিস। আচ্ছা, দেখছি কি করতে পারি। বলে ও অলস ভঙ্গিতে কক্ষ ছাড়ে। ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দীপ্র। ওর মাথাটা আজকাল কাজ করে না। কি করে কি বলে সব উলটপালট লাগে। জীবনটা কেমন পানসে হয়ে গিয়েছে। রাত্রির হস্তক্ষেপে ঠিক হলো কুহু যাবে, যদিও মেয়েটির ইচ্ছে করছে না। এই যে যেমন এখন মুখটা আধার করে বলল, এটা আমার আত্মসম্মানের বিষয় হয়ে গেল না রাত্রিপু? তার কথা মতন চলতে হবে কেন আমায়? শোন তুই, একটা বিষয় তো সত্য, দীপ্রভাই আমাদের সিনিয়র। আর এই বিয়ের যে বিষয়টা ঘটল, এটি কাকে দোষ দিব আমার জানা নেই। তুইও তো বিয়ে করতে চাসনি, তাই না? হ্যাঁ বোঝাতে কুহু মাথায় দোলায়। রাত্রি বলে, তাহলে তো কাটাকাটি হলো, দোষ দুজনের কারুই না। হয়নি কেন? সে কেন আমার দায়িত্ব নিতে চাইবে? আর বিয়েটা শেষ সময় কেন ভাঙল? আগে ভাঙল না কেন? এ কথার জবাব রাত্রিও দিতে পারে না। কুহু ঠোঁট কামড়ে বলে, একদিন আমি ওনাকে ঘুষি। পুরোটা শেষ করার আগেই আরশিতে দীপ্রর ছবি ভেসে ওঠে। কুহুর হাতখানা ওঠানো ছিল, ও এবার সেটা নামিয়ে ফেলে। দীপ্র শক্ত মুখে কক্ষে প্রবেশ করে। কুহুর একটু অস্বস্তি হয়, তবে সেই অস্বস্তি কেটে যায় দীপ্র ভাই যখন তাকে পুরোপুরি অবজ্ঞা করে রাত্রিকে বলে, বিকেল 4টায় বেরোবো, লেট যেন না হয়। ভদ্র মেয়ের মতন মাথা দোলায় রাত্রি। দীপ্র চলে যায়। কুহু এক প্রকার লাফিয়ে গিয়ে দরজা লাগায়। আসার আর সময় নেই, ওনাকে আসলেই ঘুষি দেওয়া উচিত। ধুর পাগল, কী সব বলিস? একটু আগে আমি তোকে কি বোঝালাম? দীপ্র ভাই সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, তুইও তেমনটাই কর। তাহলে প্রমাণ হবে তুই নিজেও ওনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলি না। রাত্রির এ কথাটা একেবারে ঠিক। সত্যি তো, কুহুও তো মরে যাচ্ছিল না। তবে এ কথাও ফেলে দেওয়া যায় না, বিয়েটা দীপ্রর দিক থেকে ভাঙায় ওর সম্মানে বেশ বড় একটা ধাক্কা লেগেছে। তবে সেই জন্য শোক করলেও চলবে না, সব স্বাভাবিক দেখাতে হবে। রাত্রিপুই ঠিক, কুহু এখন থেকে সব স্বাভাবিক দেখাবে, আর সময় সুযোগ মতন দীপ্রকে ঘুষিও দেবে। এটা কুহুর নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। কুহুর মনে জেদ জেগেছে। এই দীপ্র নামক মানুষটিকে দু চোখে দেখতে পারছে না ও। মানুষটাকে বাড়ি থেকে বের করতে পারলে শান্তি হতো, কিন্তু সেটা তো ওর হাতে নেই। আচ্ছা, বাবা বেঁচে থাকলে এই মানুষগুলোর সাথে একই বাসায় থাকতেন কি? কুহুর মনে হয় থাকতেন না।
চাচারা যে অন্যায় করেছেন এরপর এই মানুষগুলোর সাথে থাকা যায় না। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে। সে সেজেছে অল্প, না সাজার মতন করেই। অন্যদিকে কণা সেজে চলেছে, একটার পর একটা জিনিসপত্র মেখে চলেছে। গায়ে ওড়না টেনে নিয়ে কুহু বলে, হলো তোর? আরেকটু আপু, বলে চোখে কাজল টেনে নেয় কণা। বলা বাহুল্য, কুহুর ত্বকের রং আর কণার ত্বকের রং কাছাকাছি, দুজনেই ভরসা। তবে কণার থেকে কুহুর চেহারায় মায়া বেশি। মেয়েটাকে তাই তো বোকা বোকা লাগে, অথচ কুহু কিন্তু বোকা নয়, ও আসলে ভালো মানুষ। এই ভালো মানুষেরই সুযোগ নিয়েছে চারপাশের মানুষগুলো। কুহু চেয়ে চেয়ে কণার সাজগোজ দেখে। কণা নিজের ওড়নাখানা পরে নিয়ে ঘুরে তাকায়, ভারী অবাক হয়ে বলে, এ কি রে? কি আপু, তুই তো সাজলেই না, এত সেজে কি হবে? যাচ্ছি তো গ্রাম ঘুরতেই। ইস, তুই বুঝতে পারছিস না, দীপ্র ভাইকে ইমপ্রেস করতে হবে তো। তোর কেন মনে হলো আমি ওনাকে ইমপ্রেস করতে চাই? এ কথায় মিয়ে গেল কণা। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, তোদের মনে হয় না একটা মানুষ আমাকে এতটা অপমান করার পরও বাড়ির লোকগুলো তাকে মাথায় তুলে নেচে যাচ্ছেন? মাও এই বিষয়ে নির্বিকার। কুহুর গলাটা ধরে আসে। মায়ের অবশ্য দোষ নেই, নারীটি শোকে যে কাতর। তিনি তো ভালোই চেয়েছিলেন সবটা সুন্দর করতে, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। আয়ানাকে দেখে মনে হলো সে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। নতুন জামা, ভারী মেকআপ, চোখে সানগ্লাস। রাত্রি তো না পেরে বলেই ফেলল, মনে হচ্ছে তোর বিয়ে লেগেছে। উফ, এভাবে বলছো কেন? সাজ কি অনেক বেশি হয়েছে? না না, ঠিকই আছে, বলে মুখ টিপে হাসে রাত্রি। বিরক্ত হয় আয়ানা। সে যথেষ্ট সুন্দরী, না সাজলেও তো তাকে সুন্দর লাগে। তবে সে সেজেছে নিজেকে আরেকটু গোছানো, স্মার্ট দেখাতে। এদিকে রাত্রিপু, শ্যাম ত্বকের মেয়ে, চেহারা মোটামুটি ভালো, তবে তাকে সাজলেও যেমন লাগে, না সাজলেও তেমনই লাগে। আহামরি পরিবর্তন নেই, তাই তো সে সাজে না, অথচ অন্যের বিষয়ে অধিক কথা বলতে আসে। আয়ানা মুখ বাঁকায়। আরে কুঞ্জ যে, কুঞ্জকে সবাই ভালোবাসে। এর কারণ বাচ্চাটা বাড়ির সবথেকে ছোট সদস্য, দেখলেই আদর দিতে ইচ্ছে করে। রাত্রির কাছে এসে কুঞ্জ বলে, আমায় কেমন লাগছে রাত্রিপু? কুঞ্জকে তো রাজপুত্রই লাগে সব সময়। জামাটা ভালো না? খুব ভালো। এটা জন্মদিনের গিফট ছিল, মামা দিয়েছে। তুমি জানো রাত্রিপু, আমার জন্মদিনে কত মানুষ হয়েছিল, বড় একটা কেক আনা হয়েছিল, খুব মজা। কিন্তু তোমরা তো আসোনি, বলে কুঞ্জ একটু মন খারাপ করলো বোধহয়। এদিকে আয়ানা চোখ দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল, তবে কুঞ্জর যে সেদিকে খেয়ালই নেই। ও এবার একটু রাগারোতন করে বলল, তোর কোনো কাজ নেই না? যা মার কাছে যা, পরে আসবি, পাকা মুখালি, বলেই কুঞ্জকে তাড়িয়ে দিল আয়ানা। রাত্রি কিছু বলল না, ও খুব বুঝতে পেরেছে আয়ানা কেন এমন করেছে। আসলে বিশাল আয়োজন করে কুঞ্জর জন্মদিন পালন করা হলেও এবাড়ির কাউকেই যে দাওয়াত করা হয়নি, এমনকি রাত্রিদেরও না। অথচ মেজো মামা প্রায় দিনই কল করে মাকে বলতেন, আপা, আমি তো চাই সব ঠিক হোক, সবাই মিলেমিশে থাকি, তোমরা ছাড়া আমাদের কেউ আছে নাকি? অথচ এ কথাটা কেবল কথার কথা ছিল। এই বাড়ির মানুষগুলো ছাড়া মেজো মামার সবাই ছিল। কুঞ্জ বসেছে দীপ্রর পাশে। এটা নিয়ে আয়ানা বেশ একটা রাগারাগি করলেও দীপ্র ভাই এসে যাওয়াতে সেই আগুনে ভাটা পড়ে যায়। পেছনের সিটে বসতে হয়েছে কুহু, কণা, রাত্রি ও আয়ানার। চারজনই শুকনো হওয়াতে 3 সিটে বেশ ভালোভাবেই বসতে পেরেছে তারা। দীপ্রর এই গাড়িখানা নিজের টাকায় কেনা, বেশ দামিও। আয়ানা নিজের উচ্ছ্বাস ধরে রাখতে ব্যর্থই হলো। বলল, গাড়িটা একদম সেরা, তোমার পছন্দ সবসময় ভালো দাদা ভাই। সামনে থেকে দীপ্র বলল, আসলেই পছন্দ ভালো? অবশ্যই, এই কালারটাও একদম পারফেক্ট। দীপ্র সামান্য হাসল। পেছন থেকে কণা এবার বলল, বোর হয়ে যাচ্ছি, গান কোথায়? কি গান শুনবি? এই পথ যদি না শেষ হয়? না না, এসব বাংলা গান নয়, তুমি বরং ওয়েক মি আপ দাও, বাধা দিয়ে বলল আয়ানা। কণার মুখটা শুকনো হলো, ও আদার বলল, ওসব ইংরেজি গান ভালো লাগে না। না ভালো লাগার কি আছে, তুই কি ইংরেজি বুঝিস না? আয়ানার সস্তা রসিকতা করে হেসে উঠল। কুহুর খুব লাগলো কথাটা। বোনের হয়েও বলল, ইংরেজি কেন বুঝবে না আয়ানাপু? আর না বুঝলেও তাতে দোষের কি? এই রে, তুই কি মাইন্ড করলি নাকি কুহু? আমি কিন্তু এমনি এমনি বলেছি। কুহু আর কিছু বলল না। ওর মেজাজ আসলে এখন ঠিক নেই। নিজের জন্য না হলেও বোনের জন্য সে রুখে দাঁড়াতে পারে, তবে দীপ্র নামক মানুষটা থাকায় আর কিছু বলতেও ভালো লাগছে না। এদিকে রাত্রি কিছু একটা বলতে যেতেই দীপ্র বলল, পাকিস্তানি গান দিচ্ছি, বলেই পাকিস্তানের বেশ জনপ্রিয় একটা গান চালালো, আতিফ আসলামের গাওয়া। শুনতে খারাপ লাগছে না। ওরা সবাই চুপ হয়ে গেল। কতক্ষণ যেতেই কুঞ্জ বলল, আমরা কি গাড়িতেই থাকবো দীপ্র ভাই? না না, বড় রাস্তায় গাড়ি পার্ক করে তারপর ঘুরতে নামবো। আর কতক্ষণ? এসেই গেছি, বলে দীপ্র ড্রাইভিংয়ে মনোযোগ দিতে যাচ্ছিল। তখনই লুকিং গ্লাসে ওর চোখ পড়ল, যেখানে কুহুকে দেখা যাচ্ছে। মেয়েটির চোখের দৃষ্টিতে তীব্র ক্ষোভের আগমন হয়েছে। এই ক্ষোভের কারণ শুধুই কি আয়ানা, নাকি দীপ্র নিজেও? দীপ্র গাড়ি থামাতেই কুঞ্জর গলা, এসে গেছি? হ্যাঁ, এসে গেছি।
কুহু এত সময় জানালা দিয়ে বাইরেটা দেখছিল। ওদের এলাকাটা একদমই ছোট নয়, বিশাল এলাকায় সম্ভাবনার অনেক কিছুই রয়েছে। গ্রামের একপাশে নদী ও ধানি জমি হওয়াতে এখানে চাষের কাজ ভালো হয়, কিন্তু চাষ করার লোকের অভাব। বছরে 3 ফসল ফলানো সম্ভব হলেও ধানি জমিগুলোর অনেক জমিই খালি পড়ে থাকে সারা বছর। শোনা যায় এখানে নাকি বিশাল কোনো প্রজেক্ট নিয়ে আসার প্ল্যান চলছে, অথচ এতে করে যে নদীর ক্ষতি হয়ে যাবে সেদিকে কোনো খেয়ালই নেই। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে। বাকিরা আগেই নেমে এসেছে। আয়ানা চটপট কটা সেলফি নিয়ে বলে, ছবিগুলো সুন্দর এসেছে তো? এই কণা, দীপ্র দাদুভাইয়ের সাথে একটা ক্লিক করে দে তো। বলেই কণার হাতে ফোন তুলে দেয় আয়ানা। তারপর এসে দাঁড়ায় দীপ্রর পাশে। একটা ক্লিকের পর দীপ্রর বাহু টেনে ধরে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলে, এবার তোলো। এই মুহূর্তে আয়ানার চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। যদিও স্বাভাবিক দৃষ্টিতে বিষয়টা অস্বাভাবিক নয়, কিন্তু কণার বড় মেজাজ গরম হচ্ছে। ওর ইচ্ছে করছে আয়ানাপুর ফোনটা ছুঁড়ে ফেলে ভাঙতে, কিন্তু ইচ্ছে হলেই কি সব করা যায়? দীপ্র গাড়িতে হেলান দিয়ে ওর খুব ছোট সময়ের কথা মনে হচ্ছে। তখনকার পরিবেশ ভিন্ন ছিল, ছিল আনন্দ। এখন সব পানসে। দীপ্র একদম গ্রামের ছেলে। ছেলেবেলায় নদীতে ঝাঁপ, গাছে ওঠা, মাছ ধরা সহ শখের বশে ধান কাটার মতন কাজটিও করা হয়েছে তার। তারপর বিদেশের মাটিতে চলে যাওয়া, সেই কালচার গায়ে মাখানো। তাই বলে কি গ্রামকে ভুলেছে সে? না তো, ভুলেনি। ওর ইচ্ছে ছিল এখানে আসার, স্থায়ীভাবে থাকার। আশা হয়েছে, তবে স্থায়ী হওয়াটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। দীপ্র ভারী অবাক হয় যখন দেখে এত বছরেও এলাকাটা তেমন উন্নয়ন হয়নি, অথচ একদম শহরের পাশের এলাকা। এর পেছনে যে রাজনৈতিক শক্তি কাজ করছে তা আর আলাদা করে বলতে হয় না। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলে। অদূরে দাঁড়িয়ে সবাই ছবি তোলা হচ্ছে। দীপ্র যায়নি, এখানেই দাঁড়িয়ে আছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। ও এবার ডাকার প্রয়োজন বোধ করল। হলো তোদের? কণা প্রায় 10 মিনিট ধরে একটা রিলস বানানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না মনের মতন। আয়না নিজেও সোশ্যাল মিডিয়া পারসন, তাই দুজনের এই বিষয়ে ভালোই বনেছে। একে অপরকে সাহায্য করছে। রাত্রি আর কুঞ্জ একসাথে। কুঞ্জর হাজারটা প্রশ্ন। বাচ্চাটা যে গ্রামীণ পরিবেশের সাথে একদমই পরিচিত নয়, তাই তার সব প্রশ্নের জবাব দিতে হচ্ছে মেয়েটিকে। এদিকে কুহু একদম একা দাঁড়িয়ে। হালকা বাতাসে ওর ওড়নার এক পাশ উড়ে যাচ্ছে। মনোযোগ সামনের ক্ষেতগুলোর দিকে। খুব ভালোভাবে তাকালে বোঝা যায় এই ক্ষেতের ঠিক শেষ মাথা থেকেই নদী বয়ে চলেছে, আর সেই নদীর পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে স্কুলটি, যে স্কুলের প্রাণ ছিলেন কুহুর বাবা কাদের দেওয়ান। কুহু আনমনেই সবটা ভাবছিল, তখনই রাত্রি এসে ওর পাশে দাঁড়ালো। মামার কথা ভাবছিস? না তাকিয়ে কুহু বলল, বাবার কথা তো মাথা থেকে যাই না রাত্রিপু, নতুন করে আর কি আর ভাবব। তুই মেনে নিতে শেখ বোন, মামা চলে গেলেন কতদিন হলো। কিভাবে মানব? বাবার সব স্বপ্ন, সব কিছু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। স্কুলের খবর তো জানো, বাবা চলে যেতেই যে যার মতন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অনিয়মে যা তা অবস্থা। ছোট ছোট বাচ্চাদের মাথায় নষ্ট রাজনীতি ঢুকানো হচ্ছে। কুহুর কথায় রাত্রির মনটাও বড় বিষণ্ণ হয়ে গেল। ও কিছু বলার পূর্বেই অদূর থেকে দীপ্রর গলা, রাত্রি, লেট হয়ে যাচ্ছে। পেছন ফিরে চাইল রাত্রি। দীপ্রভাই ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে, আসছি, দ্রুত কর, এভাবে সময় নষ্ট করার মতন সময় নেই। কুহু এক পলক তাকালো। দীপ্র চোখে সানগ্লাস পরে নিয়েছে। রাত্রি বলল, চল। আমার বোধহয় এখানে আসা ঠিক হয়নি। কেন রে? সবার মাঝে বোঝা মনে হচ্ছে। যাতা বলিস না তো, চল এখন। বলেই কুহুর হাতখানা চেপে আগাতে লাগল রাত্রি। আয়না দারুণ একটা রিলস বানিয়েছে, সেটাই দেখাচ্ছে দীপ্রকে। দীপ্র হতাশ হয়ে বলে, তোরা দুজন এভাবেই সোশ্যাল মিডিয়ায় নেচে বেড়াস? নেচে বেড়ানোর কথায় আয়নার মুখটা একটু অন্ধকার হলো। কণা চোখ ছোট ছোট করে বলল, এটা ট্রেন্ড দীপ্র ভাইয়া। শুধু ট্রেন্ডে গা ভাসালে চলবে, পড়াশোনাও করতে হবে। পড়াশোনার বিষয়টি আসায় আয়না আর কথা বলল না। এই ব্যাপারে একেবারেই কাঁচা মেয়েটি। রাত্রি আর কুহু আসতেই কুঞ্জ বলল, চলো, আমাদের যাত্রা শুরু। এই কথায় হেসে কুঞ্জর মাথার চুলগুলো নাড়িয়ে দিল দীপ্র। তারপর তাকালো কুহুর দিকে। মেয়েটির চেহারায় বিষণ্ণতা লেপ্টে আছে। গ্রামীণ রাস্তায় হেঁটে চলেছে ওরা। আয়না বুঝেছে দীপ্র গ্রামকে খুব ভালোবাসেন, তাই ও একটু বাড়তি কথা যোগ করে বলে, ইস, আগে গ্রাম এত ভালো লাগেনি, মনে হচ্ছে সব দীপ্র দাদা ভাইয়ের ম্যাজিক। এই যে মেয়েটি দীপ্রর প্রশংসা করার চেষ্টা করল, সেটা সবাই বুঝল, তবে কেউ কোনো কথা বলতে চাইছিল না। কুহুর কেন যেন দীপ্রর প্রশংসা শুনতে ইচ্ছে করে না। অন্য কোনো বিষয় হলে সে পাত্তাও দিত না, কিন্তু এই লোক প্রশংসার যোগ্য না, সেটা সত্য প্রশংসা হোক কিংবা মিথ্যে। ও পাশ থেকে বলল, কোনো কিছুই ম্যাজিক না আনপু, তুমি এভাবে তো আগে ঘোরাঘুরি করনি, তাই নতুন জিনিসে আকর্ষণ পাচ্ছ। কথাটা আয়নার পছন্দ হলো না। আজ কুহু একটু বেশিই কথা বলছে, অথচ মেয়েটিকেও বোকাশোকা বলেই জানে।
ঠিক আছে এখন কথা বাদ দিয়ে পা চালা। এই ওদিকটায় ভাজার দোকান আছে, চল খাই। রাত্রি উচ্ছ্বাস নিয়ে বলতেই আয়না বিরোধ করে বলল, একদম না, এগুলো আমি খাবই না, শেষে আমার ব্রণ উঠবে। একদিন খেলে কিছু হবে না আয়না, তোমরা খাও রাত্রিপু, আমি খুবই হেলথ কনসিয়াস। বলেই মুখ ঘুরিয়ে নিল আয়না। ওকে আর কেউ টানল না। দোকানের সামনে আসতেই ভাজার ঘ্রাণে পেটে ইঁদুরের নাচানাচি শুরু হলো। কুঞ্জ পেটুক স্বভাবের, ও সবার আগে বলল, আমি কিন্তু অনেকগুলো খাবো। আয়না বড় বিরক্ত হলো, বলল, এত খাই খাই করিস কেন তুই? বোনের কথায় কুঞ্জর মুখটা ছোট হয়ে গেল। আপু সবসময় এমন করে। ওর মুখের ভঙ্গি দেখে দীপ্র বলল, এভাবে বলছিস কেন আয়না? ও খেতে ভালোবাসে, সেটা তো জানিসই। না মানে, তাই বলে সব সময়, বলে বিড়বিড় করে থেমে গেল আয়না। কথাটা দীপ্র একদমই পছন্দ করেনি। খাওয়া নিয়ে কথা শোনানো তার ভারী অপছন্দের। কুঞ্জর মুখটা তখনও অন্ধকারে ছেয়ে আছে। কুঞ্জ, একটা প্রতিযোগিতা করবি? কি প্রতিযোগিতা দাদা ভাই? দেখব কে বেশি খেতে পারে, তুই নাকি আমি? কুঞ্জর মুখটায় হাসিতে ভরে উঠল, বলল, তুমি তো বেশি খাবে দাদা ভাই। দেখি না কে জিতে। তোর নিজের ওপর ভরসা নেই? আছে, কিন্তু তুমি তো বড়। ঠিক আছে, তোর একটার সমান আমার 3টে। এবার খুশি তো? ওকে, তাহলে পারবো। বলেই কুঞ্জ দোকানটার ভেতরে চলে গেল। আয়নার মুখটা তখনও শুকনো। ও দাঁড়িয়ে। কুহু বলল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোরা যা, আমি যাব না। দীপ্র কিন্তু কুঞ্জর সাথে সাথেই চলে গিয়েছে। আয়না না যেতে চাওয়ায় আর কেউ জোর করল না। ওরাও ভাজার দোকানটায় চলে গেল। আয়নার একটু আশা ছিল দীপ্র ভাই হয়তো তাকে ডাকবেন, কিন্তু তেমন কিছুই হলো না। দীপ্র ব্যস্ত কুঞ্জ আর কণাকে নিয়ে। কণা নিজেও খেতে ভীষণ ভালোবাসে। ও জানিয়েছে এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেটা শুনে কুঞ্জর উচ্ছ্বাস বেড়েছে। তবে কুঞ্জ ভীষণ কঠোরভাবে বলে দিয়েছে, কণাকু যেহেতু বড়, তাই কুঞ্জর একটার সমান কণার 2টো ধরতে হবে। কণা প্রথমে একটু ওর সাথে তর্ক করলেও শেষে কিন্তু মেনে নিয়েছে। সেই অনুযায়ী খাবার অর্ডার চলছে। কুহুর কাছে জানতে চাওয়া হলো সে কি খাবে। ও অন্যমনস্ক ছিল, একটু চমকালো। তারপর বলল, আমি কিছু খাবো না। এটা কেমন কথা? খাবি না কেন? এমনি, তোমরা খাও। আজব তো, এমনি আবার কি কথা? একটা কিছু খা, ভালো লাগছে না, শরীরটাও খারাপ রাত্রিপু। এই কথার পর দীপ্র মুখ খুলল, বলল, কেউ না খেতে চাইলে জোর করিস না রাত্রি। কুহু তাকালো আর চোখে। দীপ্রর কথার পিঠে রাত্রি বলল, তাই বলে কিছুই খাবে না? না খেতে চাইলে খাবে না, চাইলে বাইরে গিয়েও দাঁড়াতে পারে, সেটাই বরং ভালো হয়। কুহু আসলে বাইরে দাঁড়াতে চায়নি, বসতেই চেয়েছিল। তবে দীপ্রর বলা শেষ কথাটা ওর গায়ে লাগলো। এ একদম বসা থেকে উঠে দাঁড়ালো। এই কুহু, না খেলে বসে থাক। না রাত্রিপু, আমি বাইরে যাই। আয়ানপুও তো ওখানে, বলেই পা বাড়ালো কুহু। দীপ্র নিস্তেজ চোখে তাকালো। ইচ্ছে করেই মেয়েটিকে রাগালো। এতে ওর কোনো খারাপ লাগা নেই। কুহু নিজেও তো দীপ্রকে রাগিয়েছে, তাই সমানে সমান দাঁড়ালো। দীপ্র, কুঞ্জ আর কণার খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে, আর তাদেরকে চিয়ার্স করে যাচ্ছে রাত্রি। কুহু একবার পেছন ফিরে দেখে নিয়ে আয়ানাকে বলল, মন খারাপ করেছো নাকি? কুহু আসলে ভালো মনের মানুষ, আর ভালো মানুষরা এমনই হয়। এদিকে আয়ানা কুহুর বলা কথাটা ভালোভাবে তো নিলই না, উল্টো বলল, তোর তো খুশি হওয়ারই কথা কুহু। এমন করে বলছো কেন আয়ানাপু? খুশি হব কেন? খুশি হোসনি বলছিস? আজব কথা তো। বলেই চলে আসলো কুহু। ওর মেজাজটা আমার খারাপই হলো। ও এসেছিল ভালো করতে, আর আয়নাপু সেটাকে কেমনভাবে নিল। ও বিরক্তি নিয়ে পুনরায় ভেতরে প্রবেশ করল। বাইরেও ভালো লাগছে না। দীপ্র ভাইয়ের কথাকে পাত্তা দেয়া যাবে না। এই লোক কুহুর কোনো কিছুরই যোগ্য না। ও যখন ভেতরে আসলো, ঠিক তখনই প্রতিযোগিতা শেষ হলো। দেখা গেল কণা সবথেকে কম খেতে পেরেছে, কুঞ্জ দ্বিতীয়, আর দীপ্র প্রথম। কুঞ্জর কিন্তু এতে একটুও মন খারাপ হয়নি। ও বরং দারুণ মজা পেয়েছে। কুহুকে দেখেই নিজের খুশিটা প্রকাশ করে ফেলল। কণাপু আমার সাথে পারেনি। পারিনি। পারলাম না কিভাবে? খেয়েছি তো তোর থেকে বেশি, শুধু নিয়মের বেড়াজালে পড়ে হারতে হলো। ওসব তো আমি জানি না। আমি জিতেছি, তুমি হেরেছ। নিজেও তো হেরেছিস। দীপ্র ভাইয়া তো তোকে হারালো, তাতে কি? আমারই তো ভাই। বলেই দীপ্রর বাহুখানা জড়িয়ে ধরল কুঞ্জ। ছেলেটা সব থেকে মিশুকে আর আদুরে। দীপ্রর সাথে ওর এই প্রথমই দেখা হয়েছে, অথচ মনে হচ্ছে কত জনম ধরে একসাথে থাকছে ওরা। দীপ্র বিল মিটিয়ে দিয়ে বলল, কারো আর কিছু লাগবে? ড্রিঙ্কস আইটেম? রাত্রি বলল, নিয়ে নি কিছু, পথে খাওয়া যাবে। রোদ এখনো পড়েনি। এই কুহু, ড্রিঙ্কস তো খাবে? কুহু হ্যাঁ না কিছুই বলল না। দীপ্র ইশারা করল কুহুর জন্যও নিতে। রাত্রি ড্রিঙ্কস নিতে নিতে বলল, আয়ানার জন্য নেব?
দীপ্র তাকালো বাইরের দিকে। আয়ানার মুখে বিরক্তি। এসব কিছুই তার আর ভালো লাগছে না। ড্রিঙ্কস নিল না আয়ানা, তবে কুহু নিয়েছে। ওর গলাটা একদমই শুকিয়ে এসেছিল। তাছাড়া দীপ্র ভাই এখন আর কিছু বলেনি এই বিষয়ে। অবশ্য বললেও ও পাত্তা দিত না। লোকটা ভারী শয়তান। বোতল খুলতে গিয়ে কুহু বুঝল অনেক শক্ত। কয়েকবার চেষ্টা করেও খুলতে পারল না ও। রাত্রিও চেষ্টা করল, হলো না। মেয়েটির ভাগ্যই বোলহাই খারাপ। তাই তো দীপ্রর সাহায্যেই বোতলের ক্যাপখানা খোলা হলো। রাত্রি যখন বোতলটা ওর হাতে দিল, ও ছোট করে নিঃশ্বাস ফেলল। আসলে ভাগ্য বড় কঠিন জিনিস, একে এড়ানো যায় না। আয়না পারলে এখনই ছুটে চলে যায় বাসায়, তবে ও যাচ্ছে না, কারণ এখানে দীপ্র ভাই রয়েছে। এই মানুষটার সাথে রাত্রিপুর ভাব একটু বেশিই বটে। ওদিকে কুহু, যদিও দীপ্র ভাই নিজ থেকেই বিয়েটা ভেঙেছে, তবু বলা যায় না কিছু। ওর আসলে চিন্তাই হয়। কোনো দরকারই ছিল না কুহুর দায়িত্ব নেওয়ার। ছোট চাচা তো হেডমাস্টার ছিলেন, রোজগার করেছেন নিশ্চয়ই, তবে কেন দীপ্র ভাইকেই দায়িত্ব নিতে হবে? অসহ্য লাগে আয়ানার। আর এরই মধ্যে ওর পা হটকে যায়। অনমনস্ক হয়ে হাঁটছিল, তার ওপর হিল পরা। ও চিৎকার করে ওঠে। সেই চিৎকারে ঘুরে তাকায় সবাই। আয়ানাকে বসে থাকতে দেখে ছুটে আসে তৎক্ষণাৎ। আয়ানা কেঁদে ফেলে শব্দ করে। কিভাবে পড়লি আয়ানা? উফ, দেখি দেখি। বলেই রাত্রি ওর পা ধরে হালকা টান দিল। এতে করে আরেক দফায় চিৎকার করে উঠল মেয়েটি। বলা বাহুল্য, রাত্রির চিকিৎসা জ্ঞান আছে টুকটাক। ও এ বিষয়ে একটা কোর্স করেছিল। এতে করে আয়ানার পায়ের ব্যথাটা কমেই গেল। কিন্তু শেয়ানা মেয়েটি এবার নাটক শুরু করল। দীপ্র এবার চিন্তিত হয়ে বলল, কিরে, পা ভাঙল নাকি? বুঝতে পারছি না, ব্যথা তো কমে যাওয়ার কথা, জবাব দিল রাত্রি। আয়ানা কাঁদতে কাঁদতে বলল, কমছে না, মনে হচ্ছে পা খুলে পড়ে যাবে, বলে মৃদু গোঙানি দিল উঠল। কুহুর কপালে চিন্তার ভাঁজ। হিলের সাইজ দেখেই তো অস্থির লাগছে, তার উপর কি চিকন। কণার কেন যেন তেমন প্রতিক্রিয়া নেই। ও শুধু বোনের কানে কানে এসে বলল, যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি ঢং ধরেছে। কুহু বিরক্ত হল, বলল, চুপ কর তো। আমাকে চুপ করিয়ে লাভ নেই। আমার সিক্সথ সেন্স বলছে দীপ্র ভাইয়ের কোলে চড়ার ইচ্ছে হয়েছে, তাই এমন করছে। কুহু আসলেই বিরক্ত হল। তার বোন একটু বেশিই করছে, আর সব কথায় দীপ্র ভাইকে টানে। কেন রে, কি দরকার ওমন অসভ্য লোককে সব কথায় টানার? ও চোখ রাঙিয়ে আয়ানার কাছে আসলো, পা নাড়িয়ে চাড়িয়ে বলল, আর ঘুরতে হবে না, চলো আমরা ফিরে যাই। সেটাই ভালো হয় রে। আয়ানা, হাত ধরে উঠে আয়। উঠব কিভাবে? আমি তো পা নাড়াতেও পারছি না রাত্রিপু, বলে আয়ানা তাকালো দীপ্রর দিকে। দীপ্রর মুখের ভঙ্গিমা স্বাভাবিক। আয়ানা আশায় আছে দীপ্র ভাই তাকে কোলে নেবে, হয়তো নিতও। ঠিক তখনই কুঞ্জ বলে উঠল, আমরা আপুকে হাত পা তুলে ধরে নিয়ে যাই, চলো। দুজন হাত ধরবে আর দুজন পা। কুঞ্জর কথা শুনে আয়ানার ইচ্ছে করল ঠাটিয়ে চর বসাতে। তবে ভাবনাটা দীঘল হওয়ার পূর্বেই কণা দিল আরেক চাল। বলল, দারুণ বুদ্ধি রে কুঞ্জ, চলো সবাই আয়ানাপুকে উঠিয়ে নিই। বলেই হাত পা ধরে ওঠানোর প্রস্তুতি নিল কণা। আয়ানা তড়িৎ গতিতে প্রতিবাদ করে বলল, একদম না, আমাকে উঠতে সাহায্য করলেই হবে, আমি পারব। হুট করেই ওর চিন্তা গেল বদলে। বিষয়টা সবারই চোখে পড়ল, তবে কেউ তেমন পাত্তা না দিলেও কণা ঠিকই বোনে কানের কাছে এসে বলল, যেটা বলেছিলাম তাই হলো। ফলে তো গেল, তাই তো? বলে গরিবের কথা বাসি হলেও সত্য হয়। আয়ানাপু বড় শেয়ানা, দীপ্র ভাইকে পটপে যাচ্ছে। তুই বুঝতে পারছিস না কেন আপু? কুহু জবাব দিল না, স্থির রইল। ও নিজেও বেশ কিছু জিনিস বুঝতে পারে, তবে ও আমলে নেয় না। এখনও নিল না, নেবেই বা কেন? দীপ্র দেওয়ান তার কে হয়? কেউ না। কেউ না মানে কেউ না। রক্তের সম্পর্কটি না থাকলে এই লোকটার মুখও দেখত নাও। আয়ানাকে নিয়ে বাড়িতে ফিরতেই মোটামুটি একটা শোরগোল হয়ে গেল। ওর মা ছুটে এসে একদম কেঁদে ফেললেন। সেই কান্না চলল প্রায় 10 মিনিট। 10 মিনিট পর কান্নার বিরতি এলো। তিনি দীপ্রর দিকে চাইলেন। এটা কিভাবে হলো দীপ্র? তুই সাথে থাকতেও কিভাবে পড়ল? কতটা অযৌক্তিক প্রশ্ন। আয়ানা তো ছোট বাচ্চা নয়, এমনও না যে তাকে কোলে রাখা হয়েছিল আর সে কোল থেকে পড়ে গিয়েছে। দীপ্র একটু গলা পরিষ্কারের মতন করে বলল, হিল পড়ে গিয়েছে মেজো চাচি, কিভাবে পড়ল সেটা তো আয়ানাই ভালো বলতে পারবে। আচ্ছা, দীপ্র ভাই কি আয়ানাকে অবজ্ঞা করছে? নতুবা এভাবে কেন বলল? নাকি কুঞ্জকে তখন কথা শোনানোতে দীপ্র ভাই রেগে আছেন? আয়ানা বিশাল ভাবনায় পড়ল। ওর খারাপ লাগছে খুব, এটা মেনে নেওয়া যায় না। ও ঠোঁট কামড়ে ধরল। অভ্যেস নেই গ্রামের রাস্তায় হিল পরে হাঁটার, তাই হয়তো পড়ে গিয়েছ। মেজমামি, ওকে বরং ঘরে নিয়ে যাই, রেস্ট করুক। রাত্রির সাথে তাল মিলিয়ে ভদ্রমহিলা বললেন, তাই চল। কি একটা ঘটনা! ইস, মেয়েটার পায়ের চেকআপ দরকার, ওর বাবাকে কল করতে হবে, আমার আর ভালো লাগে না। বলেই তিনি আর এক দফায় কাঁদতে লাগলেন।
শহরের আবহাওয়া, এসির হিম শীতল বাতাস, ঝকঝকে তকতকে ঘরবাড়ি, সবকিছু তিনি ভীষণ মিস করেন। ইচ্ছে হয় এক ছুটে চলে যেতে, কিন্তু সেই কপালটি নেই। তিনি কান্না থামালেন। রাত্রির সাহায্যে আয়ানাকে ঘরে নিয়ে যাওয়া হলো। কণা মুখ টিপে হাসছিল। ওর কেন যেন অজা লাগছে, সেটা মা লক্ষ্য করলেন। মেয়ের কাছাকাছি এসে বললেন, এসব হাসাহাসির মানে কি কণা? এ কেমন বেয়াদবি? উফ মা, তুমি জানোই না, সব ঢং, বিরক্ত লাগে আমার। কণার মুখের ভঙ্গিমায় বদল এলো। ভদ্রমহিলা মেয়েকে প্রশ্রয় দিলেন না, বরং কঠিন সুরে বললেন, এমন বেয়াদবি আর করবে না, যাও ঘরে যাও, বেশি বড় হয়ে গিয়েছ না, যাও ঘরে। মায়ের হঠাৎ রেগে যাওয়াটা কণাকে বিস্মিত করল। ও কিছু একটা বলতে চাচ্ছিল, তবে মা এমনভাবে তাকালেন যে আর কিছুই বলার সাহস হলো না। কণা দ্রুত পায়ে দোতলার দিকে ছুটল। কুহুও ওর পেছন পেছন যেতে নিচ্ছিল। ঠিক তখনই মায়ের ডাক পড়ল। ও থামল। মা কাছে এলেন। তার চোখ দুটোই কঠিন কিছু ভাসছে। কুহু সেই রহস্য ভেদের চেষ্টা করল, তবে ব্যর্থ হল। কিছু বলবে মা? হ্যাঁ বলো, শুনছি আমি। তুমি এখন থেকে দীপ্রত থেকে দূরে থাকবে কুহু। সে তোমার চাচাতো ভাই, তাই আমি চাইলেও পুরো দূরে থাকার কথা বলতে পারবো না। তবে তবে দূরে থাকবে, বুঝলে তুমি? কুহু ছোট করে বলল, আমি তো দূরেই থাকি মা। সত্যি তো, কুহু দূরেই থাকে, তবু বলার জন্য বললেন কথাটা। একটা নিঃশ্বাস ফেললেন। এগিয়ে এসে মেয়ের গাল ছুঁয়ে বললেন, একটা ভুল হয়ে গিয়েছে। তোমাকে দীপ্রর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমাদের অনেক ভোগান্তি দেবে, তবে এটা ধরে বসে থাকলে তো চলবে না। তুমি পড়াশোনায় মন দাও কুহু, আর কেঁদে লাভ নেই, অনেক তো কান্নাকাটি হলো। তোমার বাবা নেই আজ কতগুলো দিন হলো বলো তো? বলেই কেঁদে ফেললেন নারীটি। কুহু কি বলবে বুঝল না, শুধু তাকিয়ে রইল। একটা সময় পর অনুভব করল ওর খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরতে, কিন্তু দ্বিধা কাজ করছে। পরিবারের বড় মেয়ে হওয়াতেই এই দ্বিধা। ও চাইলেও মাকে জড়িয়ে ধরতে পারল না, তবে মাথাটা নত করে বলল, দীপ্র ভাই আমার দায়িত্ব না নিলে তোমার কি খুব অসুবিধা হবে মা? আমি কিছু একটা করে নেব না হয়। ওনার থেকে টাকা নিতে আমার ভীষণ অস্বস্তি হয়। টাকা নিতে অস্বস্তি হয়? কথাটা একটু সময় নিয়ে বুঝলেন নারীটি। তারপর বললেন, দীপ্র তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ। বলনি তো? বলবো বলবো করে বলা হয়নি, আমি রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। মেয়ের কথা শুনলেন নারীটি। তারপর ছোট করে নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার দাদির সাথে কথা বলবো আমি। আমিও যাচ্ছি না দীপ্র তোমার দায়িত্ব নিক। সে তোমার চাচাতো ভাই, সাবিত নয়। দীপ্র এসেছিল পানি নিতে, ঠিক তখনই শেষ কথাগুলো শুনতে পেল। কুহুর নজর নত করা ছিল। ও চাইতেই মানুষটার চোখের সাথে চোখের মিলন ঘটল। কেন যেন কেঁপে উঠল মেয়েটির শরীর, অথচ দীপ্রর দৃষ্টিতে কোনো উত্তাপই নেই, বরং ভীষণ স্থির। কুহু বসেছিল, ঠিক তখনই রাত্রির আগমন। মুখটা কেমন থমথমে। ওকে দেখেই ঠিক হয়ে বসল কুহু। কিছু হয়েছে রাত্রিপু? হয়নি, তবে হবে রে। ওমা, কি হবে? মাত্র শুনে এলাম নানি জানির সাথে ছোট মামি কথা বলছেন। মা, কি কথা বলছে? দীপ্র ভাইয়ের বিষয়। ওহ, বলে মৌন হয়ে গেল কুহু। রাত্রি হতাশার নিঃশ্বাস ফেলে বলল, দীপ্র ভাই কেন এমন করল কে জানে। থাক না রাত্রিপু, ওনার ইচ্ছে হয়েছে তাই আমাকে নিয়ে খেলল। না রে, এটা আবার বিশ্বাস হয় না। ছোটবেলার কথা মনে নেই তোর? কুহু কিছু না বলে চেয়ে রইল। রাত্রি স্মৃতিচারণ করে বলল, তুই মনে করে দেখ, আমাদের মাঝে দীপ্র ভাই কাকে সবথেকে আদর করত? তোকেই তো, তাই না? কুহু স্মরণ করল। হ্যাঁ, সত্যিই তাই। লোকটা তাকে এককালে ভীষণ স্নেহ করত। সেই মানুষটা কেন এমন করবে কুহু? মানুষ বদলায় রাত্রিপু, দীপ্রভাই বদলায়নি রে, একদমই বদলায়নি। হয়তো বদলেছে। ছোটবেলায় আমি ওনার স্নেহের ছিলাম, বড় হয়েও যে তেমন থাকব সেটার তো কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই রাত্রিপু। তার থেকেও বড় কথা, ছোটবেলায় উনি আমাকে স্নেহ করতেন অন্য সম্পর্ক ধরে, সেটার বদল ধরতে যাচ্ছিল, সেটা হয়তো মানতে পারেননি। তেমন হলে আগে কেন মানা করল না? ঠিক তাই, তবে আগে কেন মানা করল না এই একটা প্রশ্নের উত্তর তো কুহুর নিকটও নেই। ও নিজেও তো এই উত্তর খুঁজে বেড়ায়। মাঝে অনেক বছর কেটেছে, দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তবু যেই মানুষটা ভীষণ আদরে রাখত সেই মানুষটা এভাবে অপমান করতে পারে? কুহুর কান্না পায়, ভীষণ কান্না। তবে ও কাঁদতে চায় না কারো সামনে। এই ঝড়টা ওর নিজের। একান্ত কিছু ঝড় একান্তভাবেই সামলাতে হয়। রাতের খাবারের সময় সবাই এসেছে, আয়ানাও এসেছে। তার চোখ মুখ গম্ভীর। সবাই ওর খোঁজ নিয়েছে, তবে দীপ্রভাই তেমন একটা খোঁজ নিল না। খোঁজ নিল না বলতে আলাদা করে নিল না, একবার ঘরে গিয়ে দেখলও না। এই নিয়েই ওর মনে একটা রাগ তৈরি হয়েছে। দাদিজানকে নিয়ে এলো কণা, বসিয়ে দিল চেয়ারে। খাবার বেড়ে দেওয়ার পর তিনি বললেন, আহ, কাদের কোথায় চলে গেলি বাবা, তোকে ছাড়া সব কেমন মলিন। বলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন।
মায়ের কষ্টটা ভীষণ আলাদা হয়। এই কষ্টটা কোনোভাবে ব্যাখ্যা সম্ভব নয়। সবাই থম ধরলে কেন? খাওয়া শুরু কর। শুরুর দিকে আমার কাদের বলতো, মা, একদিন সব আবার আগের মতন হবে, ভাইজানরা ফিরবেন, আমরা সবাই এক হব। হলোও তাই, কিন্তু সেটা দেখার জন্য আমার ছেলেটা রইল না, বলে চোখের জলটুকু মুছলেন তিনি। দীপ্রর প্লেটে ভাত, ও নাড়াচাড়া করে কথাগুলো শুনছিল। কুহু নীরব হয়ে বসে। বাবার কথা মনে পড়লেই সবটা কেমন যেন লাগে। খাও তোমরা। ছোট বউ, তরকারি দাও সবাইকে। ববিতা তরকারির বাটি নিয়ে বেড়ে দিতে লাগলেন। তিনি পাথরের মতন আচরণ করছেন। নিঃস্ব হয়ে যাওয়ার পর মানুষ পাথরের মতনই হয়ে যায়। যদিও কখনো সখনো পাথরের মাঝেও ফাটল ধরে, আর তখন আষাঢ়ের বৃষ্টির মতন কাঁদতে ইচ্ছে করে। বাইরে বৃষ্টি হচ্ছে। দীপ্র নিজের কক্ষে বসেই কাজ করছিল, তবে কাজে মন থাকছে না। এমনটা খুব অল্পই হয় ওর সাথে। ও বরাবরই কর্মঠ। স্বভাবতই কাজে মন না বসলে সেই কাজ আরও বেশি করে ও। আজও তাই ঘটছে। কাজে মন বসছে না, তবে মনকে জোর করে বসিয়ে রেখেছে। এতে ধীরে হলেও কাজগুলো আগাচ্ছে। দীপ্রর এই স্বভাবটা দারুণ। তাই তো ওর শিক্ষক বলতেন, দীপ্র, তোমার মতন ডেডিকেটেড মানুষ খুব কমই জন্ম নেয়। নিজেকে হারিয়ে ফেলো না। এই কথাটা বারবার মনে করে ও। যখনই মনে হয় তখনই ভেতর থেকে অন্যরকম শক্তি কাজ করে। বাইরের বৃষ্টি ওর কাজে বিরতি দিল। জানালাটা দুলছে, বারবার আঘাত করছে। এতে মনোযোগ সরে যাচ্ছে। ও ল্যাপটপ রেখে গিয়ে জানালা লাগাতে এলো। ঠিক তখনই নজরে এলো বৃষ্টিতে ভিজে চলেছে এক নারী অবয়ব। একটু ভালো মতন দেখলে বোঝা যায় অবয়বটি কুহুরি। মেয়েটি দুহাত মেলে দিয়ে ভিজে চলেছে। বোধহয় অনেকক্ষণ হয়ে গিয়েছে। একদম ভিজে চুপচুপ হয়ে ফিরল কুহু। দীপ্রর ঘরখানা পেরিয়ে যাওয়ার পথেই কণ্ঠটা শোনা গেল, মাঝরাতে বাইরে গিয়ে ভিজছিলে কেন কুহু? কেঁপে উঠল মেয়েটি। এমনিতেই বেশ অনেকটা সময় ভিজেছে। শুধু ভিজেইনি, কেঁদেছেও, তাই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। করিডোরে টিমটিম করে আলো জ্বলছে, হলদেটে তার রং, অনেকটা সন্ধ্যা রাতের মতন। কি হলো, জবাব কোথায়? কুহুর জবাব দিতে মন চায় না, তবেও দেখাতে চায় না নিজের রাগটুকুও, তাই ছোট করে বলে, এমনি। তাই বলে মাঝরাতে? ছাদে তালা দেওয়া, পিচ্ছিল হয়ে আছে, রেলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। রেলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, অথচ দীপ্রর জানা নেই বিষয়টি। অবশ্য বাড়িতে খুব কম থাকা হচ্ছে তার। কয়েক সেকেন্ড পর মেয়েটি পা বাড়াতেই দীপ্রর রাশভারী গলা, যেতে বলেছি? কুহু মনে মনে আউড়ল, আপনি বলার কে? তবে মুখে তেমন কিছুই বলল না, দাঁড়িয়ে রইল। চাচি কি বলেছে? সহজ কথায় কুহু বলল, আপনার সাথে দূরত্ব রাখতে। তুই কি সিদ্ধান্ত নিলি? আমার সিদ্ধান্তের মূল্য নেই। কে বলেছে নেই? কেউ বলেনি, আমার মনে হয়েছে। দীপ্র মৌন রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, তার মানে দূরত্ব রাখছিস? কুহুর বলতে ইচ্ছে হয়, দূরত্ব তার সাথে রাখা যায় যার সাথে ঘনিষ্ঠতা থাকে। আপনার সাথে তো আমার ঘনিষ্ঠতা ছিলই না দীপ্র ভাই। চুপ কেন? আবারও শুধায় দীপ্র। কুহুর শরীর কাঁপছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমার কোনো সিদ্ধান্ত নেই, কোনো কিছু বলারও নেই। যা হয়েছে তা একটা অতীত। স্বীয় ঠোঁট কামড়ে ধরে দীপ্র, মিনমিনে সুরে বলে, অতীত আমাদের পিছু ছাড়ে না কুহু, কক্ষণই ছাড়ে না। মানুষটার কথায় খুব সূক্ষ্ম রহস্য পাওয়া যায়, তবে কুহু সেসব পাত্তা দেয় না। ও কাঁপতে কাঁপতে বলে, রাত অনেক বেশি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আমায় মাফ করবেন। তারপর আর এক সেকেন্ডও সময় নেয়নি ও, বড় বড় পায়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গিয়েছে। দীপ্র আর আটকায়নি, আটকাবেই বা কেমন করে? অধিকার তার নেই, একদমই নেই। জামাকাপড় বদলে নিল কুহু, চুলগুলো মুছতে মুছতে আরুষির সামনে এসে দাঁড়াল। ভীষণ খারাপ লাগা কাজ করছিল, কাঁদতে ইচ্ছে হচ্ছিল, আর বৃষ্টিরও প্রয়োজন ছিল। বৃষ্টিতে ভিজে কাঁদলে সেই চোখের জল কেউ দেখে না, তখন ইচ্ছে মতন কাঁদা যায়। সৃষ্টিকর্তা সেই সুযোগটি দিতেই কুহু লুফে নিয়েছিল। তবে দীপ্রর সাথে দেখা হওয়াটা ওর মনকে প্রভাবিত করল। কঠিন ব্যক্তিত্ব দেখানো দীপ্র আজ তার সিদ্ধান্তের কথা জানতে চেয়েছে। এসবের মাঝে লুকায়িত কিছু কি আছে? হয়তো আছে, অপমান লুকিয়েই আছে। কুহুর তো তাই মনে হয়। মানুষটা তাকে স্মরণ করালো তার সিদ্ধান্তের মূল্য নেই। মূল্য যদি থাকতই তবে বিয়ের বিষয়টি ঘটতই না। আয়ানার শরীর কাঁপছে, থমথমে মুখে মায়ের ঘরে এসে পৌঁছালো। মা বিরক্ত হয়ে বললেন, এই মাঝরাতে এভাবে কেউ দরজা ধাক্কায়? আয়ানা, এমন ম্যানারলেস কবে থেকে হলে তুমি? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে যার জন্য এভাবে ঘুম নষ্ট করলে? তুমি ঘুমিয়েই থাকো মা, আমি মাত্রই দেখলাম কুহু দীপ্র দাদাভিয়ের সাথে কথা বলছে, অথচ চাচি কি বলেছিলেন?
শোনো, এসব মুখের কথা মা। আসলে চাচি কৌশলে কুহু আর দীপ্র দাদাভাইকে এক করতে চাচ্ছেন। সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলেন আবিদা। তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, তুমি এতটা উদ্বিগ্ন কেন হচ্ছ আয়ানা? কেন হচ্ছে সেটা বুঝো না তুমি? আমি তোমাকে সিরিয়াসভাবে নিইনি। তুমি সত্যি দীপ্রকে চাও আয়ানা? একদম সিরিয়াস? আয়ানার চোখ দুটো নোনা জলে চিকচিক করে উঠল, এক বিন্দু গাল বেয়ে গড়িয়েও পড়ল। এতেই যা বোঝার বুঝে গেলেন আবিদা। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।